উত্তপ্ত গরমের মৌসুম ছিল। চারিদিকে এত পরিমাণ গরম যে মানুষজন রাস্তাঘাটে কেউই নেই। এত গরমের মধ্যেও কাদের তার আখের রস বিক্রি করা মেশিনটা নিয়ে রাস্তার ধারে বসে আছে। তখন প্রায় মধ্য দুপুর। ওই সময় রাস্তায় আশেপাশে কোনো মানুষজন নেই। সে মেশিনটা বন্ধ করে সেই গরমের ভিতরে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কোনো কাস্টমার সে দেখতে পেল না। এই গরমের ভিতরে সে নিজে চাইলে এক গ্লাস আখের রস খেতে পারে, কিন্তু ব্যবসায় লস হবে ভেবে সে আখের রস না খেয়ে মেশিন বন্ধ করে মাথায় একটা গামছা পরে দাঁড়িয়ে আছে। কাদের চারিদিকে কাস্টমার খুঁজছে, কিন্তু কোথাও কেউ নেই। এই গরমের ভিতরে অবশ্য কাস্টমার আসার কথা, এক জগ বানিয়ে রেখেছে, আসলেই সঙ্গে সঙ্গে দিবে। সেই জন্য খানিকক্ষণ বাদে একজন লোক এসে বলল, গ্লাস কত করে? কাদের তখন বলল 20 টাকা। তখন তিনি এক গ্লাস খেয়ে টাকা দিয়ে সেখান থেকে গেল। তখনও সেই জগ প্রায় ভরাই রয়েছে। কাদের চুপচাপ বসেছিল। হঠাৎ করেই কাদেরের চোখের সামনে একটা অদ্ভুত জিনিস সে শুনতে পেল। সেটা হচ্ছে একটা মেয়ে খুব তাড়াহুড়ো করে তার মেশিনের সামনে এসে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে খুব তাড়াহুড়ো করে বলছে, আমাকে দ্রুত ঠান্ডা রস খাওয়ান তো, দ্রুত, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে, আর একটু দেরি হলেই আমি মারা যাব, তাড়াতাড়ি একটু রস খাওয়ান তো। কাদের মেয়েটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। মেয়েটার মুখে এক ধরনের সাদা নাকা পড়া, সম্পূর্ণ সাদা। তার চেহারার ভেতরটা পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে, তবে জালি জালি হওয়ার কারণে তেমনটা বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে যে মেয়েটা অসম্ভব রকমের সুন্দরী, এবং তার সে যে জামা কাপড় পরেছে সেই জামা কাপড় ছিল অত্যন্ত সুন্দর এবং নতুনের মতো। এই জামা কাপড়গুলো সে এর আগে কোনো মেয়েকে পরতে দেখেনি। কাদের এই মার্কেটে অনেক বছর ধরেই আখের রস বিক্রি করছে, যখন থেকে তার বাবা মারা গিয়েছে, কিন্তু এই প্রথম এত সুন্দর কোনো মেয়ে তার আখের রস খেতে তার ঠেলার কাছে আসলো। সে সামনের দিকে তাকিয়ে সেই মেয়েটার চোখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে আছে, কারণ মেয়েটার চোখ ছিল একদম বরফের মতো শীতল এবং যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। মেয়েটি বারবার বলতে লাগলো, কি হলো, আমাকে রস দিন, আমার প্রচণ্ড পিপাসা লেগেছে। কাদের তখন বলল, হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি। তারপর এক এক করে কাদের জগের সমস্ত রসগুলো গ্লাসে করে ভরতে লাগলো, কারণ মেয়েটি এক এক গ্লাস খাচ্ছিল আর এক একটা গ্লাস ফেরত দিচ্ছিল, এবং খেতে খেতে প্রায় জগের সমস্ত রস সে খেয়েই ফেলল। তারপর বলল কি যে, আরও রস ভাঙান, আমি আরও খাবো, আমার প্রচণ্ড পরিমাণ তৃষ্ণা লেগেছে। কাদের সঙ্গে সঙ্গেই আরও এক জগ রস তৈরি করলো তার সামনেই। মেয়েটি তখন কাদেরের দিকেই তাকিয়েছিল। রস ভাঙতে ভাঙতে কাদের তখন মেয়েটির দিকে বারবার তাকাচ্ছিল, কিন্তু মেয়েটির চোখ এত বেশি সুন্দর ছিল যে তার দিকে তাকানোর মতো দুঃসাহস কাদেরের হচ্ছিল না, কারণ কাদের মেয়েটির চোখের দিকে তাকালে কেন যেন তার বুকের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। এত সুন্দর চোখ তো সে আগে কখনো দেখেনি, আর মেয়েটি তার সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তার দিকে না চাইতেও চোখ চলে যাচ্ছে। বেশ খানিক্ষণ পর আরেক জগ সে তৈরি করলো। ততক্ষণে প্রায় তার ঠেলার অর্ধেক আখ ফুরিয়ে গিয়েছে। কাদের প্রায় 3 জগ রস সেই মেয়েটিকে খাওয়ালো। এত দ্রুত এই মেয়েটি 3 জগ রস কীভাবে খালো সেটাই বোঝা যাচ্ছে না। কাদেরকে তখন হচ্ছে কি পয়সা দেওয়ার পালা আর কি। তখন মেয়েটি ধন্যবাদ দিয়ে বলল, কিছু ধন্যবাদ আপনাকে রস খাওয়ানোর জন্য। তারপর সে ওইখান থেকে হঠাৎ করেই দৌড় মেরে পালিয়ে গেল বলতে কাদের নিচের দিকে তাকিয়ে উপরে দেখে মেয়েটি তার ঠেলার সামনে নেই। অদ্ভুত, টাকা না দিয়ে চলে গেল কিসের জন্য? তার প্রায় 300 টাকার উপরে হয়েছে বিল, টাকা না দিয়ে সে চলে গেল। কাদের সারা দিনে 300 টাকা ইনকামই খুব কষ্ট করে করতে হয়, আর মেয়েটি এরকমভাবে টাকা নিয়ে চলে গেল। কাদের কি করবে কিছু বুঝতে পারছে না। সঙ্গে সঙ্গেই কাদের দৌড়ে আশেপাশে খোঁজ খবর করতে লাগলো, কিন্তু না, সম্পূর্ণ রাস্তা ফাঁকা। এই মার্কেটের পেছনে, মানে কাদের যেখানে বসে তার পেছনে একটা জঙ্গল আছে। জঙ্গল বলতে বিরাট বড় ভিটা। কাদের যে বাজারে বসে সেই বাজারে এখন কোনো লোকজন নেই, কিন্তু তাকে বসে থাকতে হয়, কারণ তার জীবিকা এটার উপরেই চলে। কাদের মেশিনের কাছে ফিরে বেশ খানিকটা মন খারাপ করলো, কারণ প্রায় অর্ধেক ফলই সেই মেয়েটি খেয়ে গিয়েছে, বাকিগুলো নিয়ে আসতে হবে। এই জন্য সে দোকানের পিছনে গেল, যেখানে সেই জিনিসগুলো রাখা এবং ছুলতে হবে। ততক্ষণে লোকজন আসে কিনা কে জানে। কাদের পেছনে গেল, গিয়ে ফিরে এসে দেখলো কি যে তার দোকানের সামনে 2জন লোক এসে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। কাদের মন খারাপ করে তাদেরকে খাওয়ালো, কিন্তু বেশিরভাগ টাকাই তো ওই মেয়েটি খেয়ে ফেলেছে, মানে অর্ধেক রসই ওই মেয়েটি খেয়ে ফেলেছে। কি করবে, মেয়েটিকে তো খুঁজে পেল না।
সারাদিন বেচাকেনা করে সন্ধ্যার পরপর সে সমস্ত কিছু গুটিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার মাকে দেখতেই তার মন খারাপ হয়ে গেল, কারণ তার মা জিজ্ঞেস করবে যে টাকা কোথায়, টাকা জমা দে, আজকে টাকাগুলো দে। কাদের অবশ্য সবকিছু নিজেই করে, তবে তার মায়ের হাতে কিছু টাকা দিতে হয়। আজকে যা হয়েছে তা তো যদি তার মায়ের কাছে তুলে দেয় তাহলে বাকি টাকা দিয়ে সে বাজার করতে পারবে না। আর তার ঘরে ছোট বোন রয়েছে 2টা, সেই ছোট বোন 2টাকেও সে কিছু কিনে দিতে পারবে না। ঘরে চাল ডাল ওষুধ পানি অনেক কিছু কেনার বাকি আছে। সব মিলিয়ে আজকে কোনো কিছু কেনা হবে না। তাহলে কাদেররা প্রতিদিনকেরটা প্রতিদিনকেই করে, কারণ ওরা যে দিনমজুর, দিন আনে দিন খাই এই অবস্থা। সে তার মাকে বলল, মা আজকে বেচা বিক্রি একটু কম হয়েছে, আজকে টাকাটা না হয় না দিই, 2 দিন পরে একবারে দিয়ে দিব। তখন কাদেরের মা বলল কি যে, কেন বেচা বিক্রি কম হলো কিসের জন্য, কোথায় গেছিলি তুই? আমি বললাম কোথাও যাই নাই, ওইখানেই ছিলাম। আমি তো এটা বলতে পারি না যে একটা মেয়ে আমার সমস্ত রস খেয়ে পালিয়েছে। মেয়েটার উপর ভীষণ রাগ হচ্ছিল, এতগুলো টাকা সে না দিয়ে চলে গেল, তবে মেয়েটা কিন্তু অনেক সুন্দরী ছিল, সেটাই বারবার কাদেরের চোখে হাসছিল। যাক, তার মার সঙ্গে কথা কাটাকাটি করে সে নিজের রুমে চলে গেল, কারণ তার মা কিস্তির টাকা জমা দিবে আগামীকালকে। প্রত্যেক দিনই সে 100 টাকা করে জমা দেয়, সেই টাকা তার মায়ের কাছে দিতে হবে। আজকে সারাদিনে 200-250 টাকা মতো ইনকাম হয়েছে, অর্ধেক টাকা তো মেয়েটিই নিয়ে গিয়েছে। সব মিলিয়ে বাদ দিলে আজকে সারাদিন কাস্টমার ছিল না, কারণ অনেক গরম ছিল। গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয়নি, আর বাজারেও কেউ আসেনি, এই জন্য কাদেরের মনটা খারাপ ছিল। তারপর সে খাওয়া দাওয়া করে নিজের বিছানায় গেল ঘুমাতে। ঘুমানোর সময় সে মনে মনে মেয়েটার কথা ভাবছিল, কারণ মেয়েটা ছিল এত সুন্দরী, তার চোখ দুটো এখনো কাদেরের চোখে কেন যেন ভাসছিল। অদ্ভুত রকম সুন্দরী সে, কিন্তু মেয়েটা তার টাকা না দিয়ে চলে গেল, আর কাদের তার কথা ভাবছে, এটা তো আদতেও ঠিক না। তখন সে মনে মনে তার পুরাতন দিনের কথা ভাবতে লাগলো, যে আজকে যদি তার আব্বা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনগুলো পোহাতে হতো না, এরকম কষ্টকর দিন কাটাতে হতো না। তার আব্বা মারা গিয়েছে অনেক আগে। কাদেরের আব্বা একজন ভ্যান চালক ছিল, ভ্যান চালিয়ে তাদের সংসার চালাতো। কিন্তু তার আব্বা মারা যাওয়ার পর থেকেই কাদেরের নিজের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। পরিবার চালানোর জন্য সে অনেক আগে থেকেই নানান ব্যবসা করে। এখন গরমের সিজন সেহেতু সে এই আখের রস বিক্রি করার কাজই করছে। পুরো গরমের সিজন ধরে সে আখের রস বিক্রি করার কাজই করবে। এগুলোতে মোটামুটি লাভ আছে এবং তাতে করে তার সংসার টেনে টেনে চলে যায়। এছাড়া তো তার আর কোনো উপায় নেই। কাদের নিচে পড়াশোনা বাদ দিয়েছে অনেক আগেই, কারণ কাজ করতে গেলে তার পড়াশোনা হয় না, সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধেই রয়েছে। তার আব্বা বেঁচে থাকলে হয়তো এই দিন তাকে আর দেখতে হতো না। সব মিলিয়ে সে অনেক আপসেট হয়ে কখন ঘুমিয়ে পড়লো নিজেও বলতে পারবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো দেরি করে। কাদের মা চিৎকার চেঁচামেচি করলো, কিরে বাবা, তুই এখন পর্যন্ত যাসনি কিসের জন্য? ভ্যান নিয়ে তাড়াতাড়ি যা, এখনই তো গরম পড়ছে এবং সবাই রস খাবে। আর সবগুলো রেডি করেছিস, সকালবেলা উঠে সব আগগুলো চলে রাখবি না। তখন আমি উঠে বললাম কি, জাম্মা আমি সবকিছু করে রাখবো, তুমি চিন্তা করো না তো। দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 4টা মুখে দিয়ে সঙ্গে সঙ্গে মেশিনটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাজারের এক কোনায় তখন বসে আছি। আমি গতকালকার ঘটনাটা ভাবছি। মেয়েটি এমনটা আমার সঙ্গে না করলেও পারতো, এরকম করে আমাকে ফাঁকি দিয়ে যাবে আমি বুঝতে পারিনি। তবে মেয়েটি একা এত রস কিভাবে খেলো? সে বলেছিল যে সে অনেক তৃষ্ণার্ত, তাই বলে 3 জগ রস সে খেয়ে ফেললো, প্রায় 5-6 লিটার মতো হবে। এরকমটা তো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। কাদের কোনো কিছু বুঝতে পারছে না যে সে কি করবে, কারণ টাকাটা যেভাবেই হোক মেয়েটার কাছ থেকে উদ্ধার করতে হবে। সে সারাদিন কড়া মেহনত করে রোদের ভিতরে সেই রসগুলো বিক্রি করলো। আজকে মোটামুটি একটা ভালো প্রফিট হয়েছে। মা বলেছে রাত্রে ফেরার সময় ওষুধ এবং চাল কিনে নিয়ে যেতে হবে, সে সঙ্গে বাজারও নিয়ে যেতে হবে। ওই দিন হাটবার ছিল, এই জন্য বেশি বিক্রি হয়েছে। কাদের মোটামুটি গতদিনের তুলনায় আজকে একটু আনন্দিত, কারণ হচ্ছে গিয়ে গতদিন কম বিক্রি, একদমই বিক্রি হয়নি। 200 টাকা মায়ের কিস্তির জন্য রাখলো, আর হচ্ছে গিয়ে বাকি টাকা দিয়ে চাল ডাল সবজি এবং অন্যান্য কোনো কিছু কিনে নিয়ে গেল। আর কিছু টাকা রয়েছে, সেগুলো দিয়ে ব্যবসার মাল কিনতে হবে, এই জন্য কালকে সকালে আড়তে যেতে হবে। সব মিলিয়ে কাদের সমস্ত কিছু নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পথে সে আচমকা খেয়াল করলো তাদের বাড়ি যেহেতু গ্রামে ছিল, গ্রামের রাস্তা ধরে যেতে হতো এবং অনেক রাত হয়ে গিয়েছিল, তখন প্রায় 10টার কাছাকাছি। আর ওই সময় গ্রাম অঞ্চল মানে অনেক রাত 10টা মানে অনেক রাত। তখন সে সেই গাড়ি নিয়ে যাচ্ছিল। আচমকা কাদের মুখ্য করলো যে তার পেছন পেছন কেউ একজন আসছে, এরকমটাই তার মনে হচ্ছিল, কারণ সে যে রাস্তা ধরে আসছিল সেটা ছিল একটা বাঁশবাগানের রাস্তা। সেই রাস্তার উপর বাঁশের পাতা পড়েছিল এবং সেই বাঁশের পাতা কচমচ করছিল। তখন কাদের পিছনের দিকে তাকিয়ে দেখলো কই কেউ তো নেই।
তার ভ্যানের সঙ্গে একটা টর্চ লাইট অ্যাটাচ করা ছিল। তখন সে সেই টর্চ লাইটটা জ্বালিয়েই মূলত আসছিল। আবার সে মনে মনে খেয়াল করলো যে পেছনে কেউ একজন তার সাথে আসছে। এটা দেখেই সে আবার অবাক হয়ে গেল। কি ব্যাপার, পেছনে কে আসছে? এরকম তো আসার কথা না। সে অনেকক্ষণ এরকম করতে করতে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। বাড়িতে আসার পর সে মায়ের হাতে সমস্ত জিনিসপাতিগুলো দিল। তার ছোট বোনগুলো দৌড়ে আসলো কি এনেছি সেটা দেখার জন্য, কারণ এই ছোট বোনের জন্য প্রায় দিনই বাজার থেকে ফেরার পথে সিঙ্গাড়া, আলু, চপ এগুলো নিয়ে আসা লাগে। তো সবকিছু নিয়ে তাদের হাতে দিল। ছোট ভাই বোনগুলো খেতে লাগলো। ছোট ভাই বোন বলতে তারা একদমই ছোট না। তার যে দুটো বোন আছে, সেই দুটো বোনের একটার বয়স হচ্ছে 15 বছর আর একটার বয়স 11 বছর, আর সে নিজে এখন 19 বছরের একটা ছেলে। খুব বেশি বড় না, কিন্তু তাকে অনেক আগে থেকে সংসারের দায়িত্বভার নিতে হয়েছিল। তার ছোট 2 বোনকে বিয়ে দিতে হবে, মায়ের চিকিৎসার ব্যয়বহর আছে, তারপর নিজেরকে প্রতিষ্ঠিত হতে হবে। সব মিলিয়ে কাদেরের উপর অনেক চাপ। এরকম করেই কাদেরের নিয়মিত জীবনযাপন কাটে এবং প্রতিদিনই প্রায় এরকম করেই তার সময় যায়। এই সময়টাতে প্রচণ্ড গরম পড়েছে, এই কারণে কাদেরের একটু বেশি কষ্ট হচ্ছে। এরকম করে প্রায় মাসখানিক সময় কেটে গেল। মাঝখানে সময় কিভাবে কেটে গেল কাদের নিজেও বুঝতে পারেনি। তবে মাঝে মধ্যে সেই মেয়েটার কথা মনে হয় যে সেই মেয়েটি তাকে ফাঁকি দিয়ে এরকমভাবে রস খেয়ে চলে গেল। এটা মেয়েটি ঠিক করেনি। মেয়েটির আসলেই কোনো বুদ্ধিমত্তা নেই এরকম করে একজন গরিব মানুষের টাকা মেরে খাওয়া। কাদের মনে মনে ভেবেছিল যে মেয়েটি বেশ বড় লোক, তবে না, সে যে কাজ করেছে তাতে করে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। ওই দিন বিকেলবেলা কাদের যখন তার মেশিনটি রেখে বাড়িতে ফিরল কোনো একটা কাজের জন্য, পরের দিন সকালবেলা সে গিয়ে দেখলো তার মেশিন সেখানে নেই। সে মেশিন যেখানে রাখতো আর কি, মূলত যে জায়গায় রাখতো সেই বাজারের মধ্যে গতকালকে চুরি হয়েছিল এবং চুরি যাওয়া অবস্থায় কাদেরের সেই মেশিনটি এবং ভ্যান সমেত কেউ চুরি করে নিয়ে গিয়েছে। কাদেরের তো মাথায় হাত। সাধারণত সে ভ্যানটা নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু ওই দিন সে দ্রুত অন্য একটা জায়গায় যাবে বিদায় মেশিনটা দোকানের ভিতরে তালা মেরে রেখে এসেছিল। মানে ওইখানে এক কাকার দোকান আছে, সেই দোকানের ভিতরে। সেই কাকার দোকান তো চুরি হয়েছেই, পাশে আরও কয়েকটা দোকান চুরি হয়েছে। পরের দিন সকালবেলা গিয়ে কাদেরের মাথায় হাত, কারণ একমাত্র উপার্জনক্ষম জিনিসটা কাদেরের ওই একটা জিনিসই ছিল যেটা কিনা সে হারিয়েছে। সে এখন বাড়িতে মুখ দেখাবে কি করে? সব মিলিয়ে তার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে সে আজকে আর বাড়িতে যেতে পারবে না, আর সমস্ত টাকা পয়সা সব ওইটার ভিতরে ইনভেস্ট করা ছিল। হাতে তেমন কোনো টাকা পয়সা নেই যে অন্য কোনো কাজ শুরু করবে। সব মিলিয়ে তার পরিবার একদম পথে চলে আসবে। কাদের কি করবে কিছু বুঝতে পারছে না। সারা দিনই প্রায় ওরকম ভাবে সে এদিকে ওদিকে কান্নাকাটি করে একে ওকে এরও সান্ত্বনা নিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়ালো। বিকেলের দিকে সে বাজারের একদম শেষ মাথার নদীর কিনারায় বসেছিল। কাদেরের এক কাকা দেখে বলল কি যে, মন খারাপ করিস না বাবা, তুই যা, দেখি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা। আর পুলিশ এসে তো সবকিছু দেখছে, দেখি চোরকে যদি ধরতে পারে তাহলে তোর মেশিনটা উদ্ধার করবে। সবচেয়ে দামি বোধহয় তোর মেশিনটাই ছিল এবং ভ্যান সমেত নিয়ে গিয়েছে। এটা বেশ খারাপ হয়েছে। তুই কালকে এটা মার্কেটে কিসের জন্য রেখে গেলি? তুই বাড়িতে নিয়ে যেতেই। কাদের কাকাকে বলল যে, কাকা কালকে আমি গেছিলাম ওপার, আমি তো আর ভ্যান নিয়ে ওপার যেতে পারি না, তো যাওয়ার পথে ওই পাশ দিয়ে বাড়িতে ফিরছি, আর মাঝে মধ্যেই তো আমি এই ঘরের ভিতরে রেখে যাই। তো এরকম একটা ঘটনা ঘটবে সেটা তো আমি ভাবতেই পারি নাই। গতকালকে এখানকার কত বড় একটা ক্ষতি হয়ে গেল, বিশেষ করে আমার এত বড় একটা ক্ষতি হয়েছে। আমি এখন বাড়িতে যাবো কীভাবে কাকা? কিছু তো বুঝতে পারছি না। কাদের মন খারাপ করে সেখানেই বসে রইল। সন্ধ্যা থেকে মাগরিবের আজান, তারপরে ঈশার আজান সমস্ত দিয়ে দিল, কিন্তু কাদের কোনোভাবে বাড়িতে ফেরার সাহস পাচ্ছিল না, কারণ সে বাড়িতে যাবে কিভাবে? আজকের টাকার কালেকশন হয়নি। দ্বিতীয়ত যদি শোনে যে মেশিন হারিয়ে গিয়েছে, তার মাকে সে কীভাবে জবাব দিবে, আর তার বোনদের মুখে বা কী তুলবে? তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে সে একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেল, যেটা সে আসলে এক্সপেক্ট করেনি। গভীর রাত পর্যন্ত সেখানে বসে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, সেই জঙ্গলের রাস্তাটা ধরে, যেদিক দিয়ে মূলত আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা পড়ে না, তবে অনেকটা ঘুরে ফিরে এদিক দিয়ে আসছিলাম। এখন বাড়িতে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। বাড়িতে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দিব সেটাই ভেবেছিলাম। তবে বাড়িতে যাওয়ার পথে এরকম একটা আচমকা ঘটনা ঘটবে, আমার জীবনটা বদলে দিবে, তা আমি একদম ভাবতে পারিনি। অবশ্যই এই ঘটনা না ঘটলে তার সঙ্গে আমার কখনো দেখা হতো কিনা আমি জানি না। আমি আচমকা খেয়াল করলাম জঙ্গলের ভেতর থেকে কোনো একটা জন্তু আমার দিকে তেড়ে আসছে। আচমকা 4 পাওয়ালা একটা জন্তু আমার শরীরের উপর চড়ে বসলো। মানে হচ্ছে আমার সামনে দিয়ে একটা 2 পাওয়ালা মানুষের মতো জন্তু, তবে তার হাত পা কোনো কিছু আমি দেখতে পেলাম না, সম্ভবত কাপড়ের ভিতরে ঢাকা।
সেই জিনিসটা দৌড়ে আমাকে পার করে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো এবং 4 পাওয়ালা সেই জন্তুটি আমার উপরে এসে আমাকে আক্রমণ করলো। শুধু একটা নয়, আমি দেখলাম আরও 4-5টা জন্তু এসে আমাকে আক্রমণ করতে শুরু করলো। সেই জন্তুগুলো ছিল অদ্ভুত, তাদের চলাচল এবং আচরণ ছিল অদ্ভুত। সাধারণত কোনো পশুর আকৃতি যদি একরকম থাকে তাহলে সেই জিনিসটা একরকমই থাকবে, কিন্তু অস্বাভাবিকভাবে সেই পশুর আকৃতি পরিবর্তন হয়ে গেল এবং নানানভাবে তারা আমাকে আক্রমণ করতে শুরু করলো এবং আমার হাতে পায়ে তখন অনেকটা জখম হলো। আমি অনেকটা চেষ্টা করে সেই পশুগুলোকে সেখান থেকে মেরে ভাগাতে সক্ষম হলাম। তারপর আমি পিছনের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি অনেকটা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে আমার মা আমাকে দেখে বলল, কি রে তোর এই অবস্থা কে, আর মেশিন কোথায়? মা আমাকে মেশিনের কথা এই জন্য জিজ্ঞেস করেছে কারণ গতকালকে যে আমি বাজারে রেখে এসেছিলাম সেটা মা জানে এবং আজকে যে নিয়ে আসবো সেটাও জানে, কিন্তু আজকে যে কেন আনিনি সেটার জন্য সে আমাকে এরকমভাবে বলতে লাগলো, কারণ বাজারের ঘরগুলো তেমন নিরাপদ না, মা সেটা জানে। তখন আমাকে রক্তাক্ত দেখে তিনি বললেন যে তোর শরীরের এই অবস্থা কেন? আমি তখন মাকে বললাম যে মা, রাস্তায় আসার সময় কুকুরের পাল্লা পড়েছিলাম, তারাই কামড়েছে। মা তখন একদম আসমানে তুলে ফেললো সব কিছু, পুরো বাড়ি, বলে কিছু কুকুরে কামড়েছে আর তুই এখানে এসেছিস, হাসপাতালে যা, দ্রুত চিকিৎসা করতে হবে। আমি জিনিসগুলোকে কুকুরই ভেবেছিলাম, কারণ দেখতে একটা কুকুরের মতো নেকড়ে জাতীয় যে জিনিসই হোক, এই জিনিসগুলো কামড়ালে ইঞ্জেকশন নিতে হয় সেটা খুব আমার ভালোভাবে জানা ছিল। আমি সেরকম ক্ষত নিয়ে রাত্রেবেলা ঘুমালাম, কারণ অনেকটা জলাজল করছিল এবং অনেক জায়গায় ছুলে গিয়েছে এবং আঁচড়ের দাগ রয়েছে। সেই আঁচড়ের দাগগুলো আমার শরীরে তখনও খুব স্পষ্টমান। আমি সেই জিনিসগুলো বসে বসে দেখছিলাম, মানে যেখানে যেখানে আঁচড় হয়েছে সেই জায়গাগুলো ভালো মতো মুছে ঘুমিয়ে পড়লাম। মা যেহেতু বলেছে যে কালকে সকালবেলা হাসপাতালে যেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, তার মানে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন নিতে হবে। আমাদের উপজেলা কমপ্লেক্সে গিয়ে দেখাবো বলে ভাবলাম। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙলো, আমি খেয়াল করলাম যে আমার শরীরে কোথাও কোনো ক্ষত নেই। আশ্চর্য বিষয়, শরীরে কোথাও কোনো ক্ষত নেই কিসের জন্য এবং ক্ষতগুলো কোথায় গেল? আমার মা উঠে অবাক হয়ে গেল, বলো কিছু কালকে রাত্রেবেলা রক্ত তুই নিজে মাখিয়ে নিয়ে আসিস নি তো? আমি বললাম না, আমার গায়ে সত্যি সত্যিই কুকুরের আঁচড়ের দাগ ছিল, আমি রাত্রেবেলা দেখেছি এবং জ্বলেছে আমার শরীর। আমার মা আমাকে সমস্ত কিছু বিশ্বাস করতে চায় না কেন জানো, এবং বলল যে মেশিন কি করেছিস? তা আমি বললাম কি যে মেশিন হারিয়ে গিয়েছে। এই কথা বলতেই মা অনেক চিৎকার চেঁচামেচি করলো আমার উপর। হারিয়ে গিয়েছে মানে? মা জানে না যে বাজারে গতকালকে চুরি হয়েছে, তার আগের দিন। আমি বললাম বাজারে চুরি হয়েছে, আমি দোকানটা অমুক কাকার দোকানে রেখে গিয়েছিলাম এবং সেখান থেকে চুরি হয়েছে এবং আশেপাশের অনেক দোকান চুরি হয়েছে, দেখি কি করা যায়। তখন মা বললো এখন তুই কি করবি, এখন সংসার চলবে কিভাবে? তাই আমি বললাম চিন্তা করো না, যে কোনো একটা জিনিস আমি ব্যবস্থা করব, তোমাকে এসব বিষয় নিয়ে একদমই ভাবতে হবে না, আমি সব কিছু সামলে নিব। মাকে এই কথা বলে আমি বাসা থেকে বের হলাম। বেরিয়ে তারপর হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে বললাম যে এরকম রাত্রেবেলা কুকুরে এরকম কামড়েছে এবং নানান জায়গায় হেঁচড় দিয়েছে, কিন্তু কোথাও কোনো দাগ খুঁজে পাইনি সকালবেলা উঠে। ডাক্তার তখন বললো কি বলছেন এসব, কোথাও কোনো দাগ খুঁজে পাননি মানে? আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন নাকি? কুকুরে কামড়ালে দাগ থাকবে, আপনি বলছেন দাগ ছিল, সকালে উঠে দেখেন দাগ নাই, এরকমটা হয় নাকি? নিশ্চয়ই আপনার ভ্রম ছিল, আপনি নিশ্চয়ই স্বপ্নে টপরে কোনো কিছু দেখেছেন। তারপর আমি হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম, কারণ ডাক্তার আমাকে কোনো ট্রিটমেন্ট দেয়নি। বেরিয়ে বাজারে এসে কাকার সঙ্গে বসে বললাম, কাকা একটা কাজ দেন, না হলে তো বাসায় খাবার জুটবে না। আর আম্মা বিষয়টা জেনে গেছে, বাজারে আজকে যদি বাজার না নিয়ে যায় তাহলে আজকে সময় না খেয়ে থাকতে হবে। এরকম পরিস্থিতিতে কি করব বলেন? আমার আব্বাজান তো আমাদের জন্য তেমন কোনো সম্পত্তি রেখে যায়নি যেগুলো বন্ধক রেখে বা ব্যবহার করে আমরা আমাদের দিন পরিচালনা করব। কোনো জমি জমা করেননি তিনি। দাদার কাছ থেকে যতটুকু পেয়েছিলাম ততটুকুই আমরা থাকি, আর খাওয়ার জমি বলতে তেমন কোনো জমি জমা নেই আমাদের, সেটা তো আপনি জানেনই। তখন সেই কাকা বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখতেছি কি করা যায়, কোনো কাজ বাজ যদি ম্যানেজ করা যায় তাহলে তোকে আমি বলবো। সারাদিন এইভাবে বাজারে কেটে গেল। পকেটে 20টা টাকা ছিল, সেই টাকা দিয়েই আমি মূলত দুপুরের খাবার খেলাম। আর যে টাকা আছে সেই টাকা বাড়িতে রেখে এসেছি, কারণ ওই টাকা দিয়ে হয়তো ব্যবসার জন্য নতুন কোনো কিছু ভাবতে হবে। খুব বেশি টাকা নেই, হয়তো 4-5 হাজার টাকা হবে, সেটাতে কি করা যাবে, মাল কেনার জন্য রেখেছিলাম। এখন ওইটা দিয়েই হয়তো ভেঙে ভেঙে খেতে হবে, নাহলে তো কোনো কিছু করার নেই। তবে আমি চাচ্ছিলাম না যে ওই টাকায় হাত দিতে। ওরকম করতে করতে প্রায় রাত হয়ে গেল। বাজারে বেশ খানিকক্ষণ বসে থাকলাম, বসে এদিকে ওদিকে দেখা দেখি করে প্রায় রাত 9টার দিকে ভাবলাম যে আজকে বাড়িতেই যাব না। বাড়িতে গেলে মা নিশ্চয়ই বলবে কিছু বাজার কেন আনিসনি, খাবার কই, আর আমাকে বকাঝকা করবে মেশিন হারিয়ে যাওয়ার জন্য। সব মিলিয়ে আমি ছিলাম অন্যরকম এক দোটানার মধ্যে।
এত পরিমাণ কষ্ট লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তারপর আমি এক জায়গায় বসে নিজের অজান্তেই কান্না করছিলাম, কারণ আমি যে কান্না করে দিয়েছি আমি নিজেও বলতে পারবো না। একটা ফাঁকা জায়গা, চারিদিকে কোনো মানুষজন নেই, ফাঁকা জায়গা। মানে হচ্ছে আমাদের স্কুল ঘরের পিছনে, ওই বাজারের উপর একটা স্কুল ঘর আছে, তার পেছনে একটা বিশাল বড় বাগান আছে। সেই বাগানের ওইখানেই বসেছিলাম। খানিকটা দূরেই হচ্ছে নদী। নদীর এখান থেকে বেশ মিহি করে বাতাস আসছে, সেই বাতাস ভালো লাগছে। এবং আজকে এখানে ঘুমাবো বলে সিদ্ধান্ত নিলাম। সব মিলিয়ে আজকে যে বাড়িতে যাব না, আর যদি কাজ না ম্যানেজ করতে পারি তাও বাড়িতে যাব না, সেটা সিদ্ধান্ত নিলাম। বাড়িতে ওরা যে কোনোভাবেই হোক ম্যানেজ করে নেবে। আর কোথায় টাকা রাখা আছে সেটা মা জানে। যদি আমি না যাই তাহলে ওইখান থেকেই তারা টাকা নিয়ে খরচ করে খেতে পারবে। আমি ওইখানে শুয়ে পড়লাম। আচমকা রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেল, মানে চোখ খুলে গেল। আমার মনে হলো যে আমার আশেপাশে কেউ একজন আছে, এবং সেরকমটাই আমার মনে হচ্ছিল। ঠিক তখনই আমার পায়ের সামনে আমি একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম। মানুষের অবয়বটা আমার থেকে অনেকটা লম্বা ছিল এবং আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তার চোখ জলজল করছে, তার পরনে এক ধরনের লাল জামা এবং তার মুখে এক ধরনের নাকা পড়া। তার শরীর থেকে অনবরত আলো ঝরছে, এবং এরকম আলোওয়ালা লোক তো এর আগে কখনো দেখিনি। প্রথমে ভেবেছি হয়তো কেউ ফাজলামি করছে আমার সঙ্গে, কারণ গায়ে আলো মেখে এরকমভাবে কে আমার কাছে এসে ফাজলামি করবে, ভয় দেখানোর চেষ্টা করবে। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়লাম। উঠে দাঁড়িয়ে দেখি না, এটা একটা মেয়ে, এবং আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার সমান লম্বা প্রায়, এবং তার পরনে এক খুবই দামি পোশাক। সেই দামি পোশাক থেকে মুক্তার মতো আলো বের হচ্ছে, এবং তার চেহারার এত নূর যে সব চেহারার দিকে তাকানোই মনে হচ্ছে যে তার চেহারার ভিতরে কোনো লাইট ফিট করা। এত সুন্দর চেহারাওয়ালা মেয়ের আগে আমি কখনো দেখিনি, তবে তার চোখ দেখে আমার চেনা চেনা মনে হচ্ছিল। আমি তখন তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কে, এবং আপনি এরকমভাবে জলজল করছেন কিভাবে? মেয়েটি তখন আমাকে বলল যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার 2 ওয়াট প্রাণ বাঁচিয়েছেন। তবে আপনার সাথে আমি অন্যায় করেছি, সেটা আমি আসলে বুঝতে পারিনি। আর আপনি যে এটা টাকা দিয়ে কিনেছিলেন সেটা আমি বুঝতে পারিনি। আমার মা পরবর্তীতে বিষয়টা বলেছিল। তখন আমি বললাম যে আপনার কথার আগামাথা আমি কিছু বুঝতে পারছি না, আপনি কে বলুন তো, এবং এখানে কি করছেন? মেয়েটির কণ্ঠস্বর এত চমৎকার যে আমি তার কণ্ঠ শুনেও পাগল হয়ে যাচ্ছিলাম। মেয়েটি আমাকে বলল কি যে আপনার মনে আছে যে একদিন দুপুরবেলা আপনি বসে আখের রস বিক্রি করছিলেন, সেখানে আমি গিয়ে বলেছিলাম যে আমাকে আখের রস খেতে দিন, আমার খুবই তৃষ্ণা পেয়েছে। আপনি আমাকে একের পর এক গ্লাস ভরে দিচ্ছিলেন এবং আমি সবটুকু রস খেয়ে ফেলেছিলাম। তারপর আমি এখান থেকে চলে এসেছিলাম। আসলে আমি তখন জানতামই না যে এগুলো আপনি বিক্রি করছেন। আমার খুব তৃষ্ণা পেয়েছিল, এই কারণেই মূলত আমি আপনাকে আখের রস বিক্রি করতে দেখে ওইখানে এসে আপনার কাছ থেকে রস খেয়ে ওইখান থেকে চলে এসেছিলাম। আমি যখন নিজের বাড়িতে ফিরি, বাড়িতে ফেরার পরে মা আমাকে বলে যেটা ঠিক করনি, তুমি এমনিতেই মানুষের জগতে গিয়ে ভুল করেছ, মানুষের ওইখানে কখনো যাবা না। আমাদের জগৎ আমাদের জগৎ, মানুষের জগৎ মানুষের জগৎ, ওদের ওইখানে কখনোই তুমি মিশবা না, ঠিক আছে? তুমি যেথায় যাও না কেন সরাসরি বাসায় আসবে। আর তুমি সেদিন দুপুরবেলা কেন বের হয়েছিলে, এটা আমাকে মা বলল। আমি বললাম গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাসায়, সেখান থেকে ফেরার পথেই এত গরমে তপ্ত হয়ে আমি তখন ওই রসওয়ালাকে দেখে এখানে নেমে পড়ি এবং সে রস খেতে চাই। মূলত তৃষ্ণার্ত হওয়ার কারণে ওইখানে গিয়েছিলাম, এবং আপনার ওইখান থেকে রসগুলো খেয়ে আমি আমার নিজের কাবিলায় ফিরে আসি, নিজের নগরীতে ফ্রেশি প্রাসাদে। আমার মা পরবর্তীতে 2 দিন পরে এই ঘটনা জানতে পারে, এবং জানার পরে বলে কি যে ওই রসওয়ালাকে তোমার টাকা ফেরত দিয়ে আসা উচিত, এবং ওরা যে মাধ্যমে বিনিময় করে সেই বিনিময়ের মাধ্যম হলেও ওর কাছ থেকে যে কয় টাকা তুমি খেয়েছো সেটা ফেরত দেওয়া উচিত। তো আমি অনেকবার ভেবেছি যে আপনার এখানে আসবো, এসে আপনাকে উপকার করব, মানে হচ্ছে আপনার টাকা তো দিব, এর সাথে আরও বেশি কিছু টাকা দিব যাতে করে আপনি অনেক ভালোভাবে চলতে পারেন। এর আগে আমি কোনোদিন মানুষের জগতে আসিনি এবং মানুষের এখানেও কখনো মিশিনি, এবং আশেপাশে কোথাও কোনোদিন আসিনি। তো অনেকদিন পরে হঠাৎ করে আপনার কথা সেদিনকে রাত্রাবেলা মনে হলো যে না, আপনার কাছে গিয়ে আপনাকে কিছু সাহায্য করে আসি। আমার ওইখান থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে আমি তখন আসি, এবং ভেবেছিলাম যে স্বর্ণালঙ্কারগুলো আপনাকে দিব। তাই জন্য আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম ওই অঞ্চল ধরে, মানে যেখানে আপনাকে প্রথম দেখেছিলাম। সেখানে যাওয়ার পর আপনাকে দেখতে পাইনি, রাত্রাবেলা গিয়েছিলাম তো। আর আমার মা আমাকে দিনের বেলা বের হতে নিষেধ করেছিলেন ওই দিনকার পর থেকে, এই জন্য আমি রাত্রেবেলা বের হই। কিন্তু রাত্রে যখন আমি ওই জঙ্গলের রাস্তা ধরে নিচে দিয়ে হাঁটছিলাম, ঠিক তখনই কিছু জঙ্গলি পশু এবং বেশ কিছু খারাপ জিন আমার পিছু নেয়। সেই জিনগুলো আমাকে দেখে আমার ক্ষতি করার জন্য আমার কাছে আসে।
প্রথমে তাদেরকে দেখে আমি চিনতে পারিনি যে তারা জিন, কারণ তারা মানুষের রূপ ধরে আমার কাছে এসেছিল এবং এসে আমাকে বলল যে কোথায় যাচ্ছ তুমি, এত রাত্রেবেলা এখানে কেন এসেছো। তো আমি প্রথমে ভেবেছিলাম মানুষ, কারণ মানুষের জগতে মানুষরা থাকে আমি সেটাই জানতাম, কিন্তু এসব জায়গায় যে জিনেরা উড়াউড়ি করে তা আবার খারাপ জিন সেটা আমি জানতাম না। এই কারণে মূলত প্রথম দিকে আমি বুঝতে পারিনি। পরের দিকে জিনগুলো আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের আচার আচরণ এবং স্বভাব দেখে আমি বুঝতে পারি যে তারা কোনো মানুষ নয়, তারা হচ্ছে জিন। তখন আমি সেখান থেকে পালিয়ে রাস্তার দিকে চলে আসি, মানে মূল যেখানে মানুষজন বসবাস করে সেখানে আসি। আমি ভেবেছিলাম মানুষের এখানে আসলে নিশ্চয়ই মানুষের কাছে আমি সাহায্য পাবো, কিন্তু তখন দেখলাম রাস্তা দিয়ে তখন তুমি যাচ্ছ এবং তোমার পেছনে এসে আমি লুকাই। ওই জিনগুলো তোমার উপর অতর্কিতভাবে হামলা করে। তুমি ওই দিনও আমাকে ওই জিনগুলোর হাত থেকে এবং ওই প্রাণীগুলোর হাত থেকে বাঁচিয়েছ এবং আমাকে রক্ষা করেছ। তবে ওই দিন আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই আমি আমার নিজের কাবিলায় ফিরে আসি, তোমার কি অবস্থা সেটা না ভেবেই। সেটাও আমার উচিত হয়নি। আমার মা আমাকে বলেছিল যে মানুষের জগৎ খুব একটা ভালো হয় না, তবে মানুষের জগতে মানুষেরা নয়, বরঞ্চ কিছু খারাপ এবং দুষ্ট জিন আছে যারা মূলত মানুষের ক্ষতি করে থাকে এবং জিনেদেরও ক্ষতি করে থাকে। এটা পরবর্তীতে মা আমাকে শিখিয়েছে। আমি তখন মাকে বললাম, মা, যে ছেলেটা আবারও আমার প্রাণ বাঁচিয়েছে, আজকে সেই ছেলেটা অনেক জখম হয়েছে, আমি দেখে এসেছি, নিশ্চয়ই তার শরীরে অনেক ব্যথা পেয়েছে সে, ওইগুলো ঠিক করবো কীভাবে বলো তো। তখন আমার মা বলল কি যে আমাদের এখানকার এক কবিরাজ জিন আছে, তুমি সাথে করে ওকে নিয়ে যাও এবং নিয়ে তার বাড়িতে যাও, তবে খবরদার তাকে কিন্তু দেখা দিবে না। সে যখন ঘুমিয়ে থাকবে তখন সেই কবিরাজকে বলবে তার চিকিৎসা করতে এবং সে তার জাদুবিদ্যা দিয়ে তার চিকিৎসা করে ফেলবে এবং কোনো সমস্যা হবে না তার। এই কারণেই সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠেছ তখন তুমি তোর শরীরে কোনো ক্ষত দেখতে পাওনি, এই জন্যই তুমি সুস্থ হয়ে উঠেছো সকালবেলায়। আর না হলে তোমার অবস্থা খারাপ ছিল, কারণ জিনেদের আছর এবং জিনেদের যে প্রাণী আছে তাদের আছরের দাগ একমাত্র শুধুমাত্র জিনেরাই ঠিক করতে পারে। এবং তোমাকে সেদিনকে যে প্রাণীতে আছর করেছিল সেটা আমাদের ওইখানকারই খুবই ভয়ঙ্কর এক জন্তু, এবং সেই জন্তুতেই তোমাকে আক্রমণ করেছিল এবং তোমাকে কেউ কোনোদিন সুস্থ করতে পারতো না। পরের দিন তোমার শরীরে জ্বর আসতো এবং কোনো ডাক্তারের কোনো চিকিৎসায় কোনো কিছু হতো না। তুমি হয়তো এইসব বিষয়ে আমার তোমার জ্ঞান নেই, তবে আমাদের ওইখানকার এখানে বেশ কিছু ওষুধ পাওয়া যায় এবং কিছু বড় বড় ডাক্তার আছে, মানে হচ্ছে কবিরাজ আছে, যারা কিনা এই সমস্ত জিনিসের চিকিৎসা খুব ইজিলি করতে পারে। এবং মা সেদিনকে সেই কবিরাজকে তোমাকে কাছে পাঠিয়েছিল তোমার চিকিৎসা করার জন্য। তো তুমি এখানে কেন শুয়ে আছো? আমি তোমার বাড়িতে কত খুঁজেছি জানো? আমি ভেবেছি যে আজকে কোনো ভয় না পেয়ে সোজাসুজি তোমার বাড়িতে যাব, কারণ তোমার বাড়ি সেদিনকে চিনে ফেলেছিলাম। তোমার বাড়িতে গিয়ে দেখি তোমার বাড়িতে কেউ নেই, মানে কেউ নেই বলতে তোমার মা এবং বোন আছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, তবে আমি আমার নিজের রূপ ধরে যাইনি, আমি তোমার এক বন্ধুর রূপ ধরে সেখানে গিয়েছিলাম। গিয়ে তোমার মার কাছে জিজ্ঞেস করতেই তোমার মা তোমাকে বকাঝকা করে ঘর বন্ধ করে দিল, বলল হারামিটা কোথায় মরেছে কে জানে, বাড়িতে ফেরেনি আজকে। তাই বলে সে দরজা আমার মুখের উপর বন্ধ করে দিল। যদিও আমি তোমার বন্ধুর রূপ ধরে গিয়েছিলাম, সেহেতু এই জন্যই বোধ হয় এমনটা করেছে। তারপর আশেপাশে আমি খুঁজলাম, খুঁজে দেখি তুমি এখানে শুয়ে আছো। কেন বলো তো, তুমি বাড়িতে যাওনি কেন? আর তোমার মা এরকমভাবে রেগে আছে কিসের জন্য? সত্যি কথা বলবে আমাকে। তখন আমি বললাম যে দুঃখের কথা আর কি বলবো, আমার জীবনে দুঃখের শুরু আছে আর শেষ নেই। সেই বাবা মরার পর থেকে আমার জীবনে দুঃখ শুরু হয়েছে, তারপর থেকে দুঃখ একের পর এক শনির দশার মতো আমার জীবনে লেগেই আছে। আসলে বিষয়টা হচ্ছে, গত 2 দিন আগে আমার রস ভাঙানোর সেই মেশিনটি কেউ একজন চুরি করে নিয়েছে। শুধুমাত্র আমার মেশিন না, আশেপাশের বাজারের অনেক জায়গারই অনেক দোকান চুরি হয়েছে এবং এই চুরিতে আমার জীবন একদম তছনছ হয়ে গিয়েছে। আমি এগুলো করেই আমার রুজি রুটি চালাতাম, আর সব মিলিয়ে এটা দিয়েই আমার সংসার চলতো। এই জন্যই আমি ভয়ে বাড়ি যাচ্ছি না, কারণ বাড়িতে গেলে বাজার সদাই নিয়ে যেতে হবে, পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে যেতে হবে। সেই জন্যই মূলত হচ্ছে গিয়ে আমি বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না। আমি কি করব বলেন, এটা তো আমার হাত নেই। এই জন্য আমি বেশ দুঃখী এবং কষ্টে আমি এখানে শুয়েছিলাম। ভেবেছিলাম যে কোনো কাজ না জোগাড় করা পর্যন্ত বাড়িতে যাব না। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল কি যে আসলেই তো আপনার বেশ দুঃখ, আমার এখন বেশ খারাপ লাগছে। গতদিন আমি আপনার সঙ্গে কি খারাপ আচরণ করেছি। তখন আমি বললাম কি যে আপনি সত্যি একটা পরী, আমার বিশ্বাস হচ্ছে না, আপনি কি বাইরের জগৎ থেকে এসেছেন? তখন মেয়েটি বলল কি যে হ্যাঁ, আমি সত্যি একটা পরী এবং আমি আমাদের জিনের কাবিলা থেকে এসেছি, এবং আমি যে একটা জিন সেদিনকে হয়তো বুঝতে দেইনি
তবে আপনি কিভাবে বুঝলেন যে আমি একটা জিন পড়ি? তখন আমি বললাম, এরকম ঘটনা আমি আমার দাদার কাছ থেকে ছোটবেলায় শুনেছি। আমার দাদা আমাকে গল্প বলতো, এরকম ঘটনা বলতো যে পরীরা এরকমভাবে মানুষের কাছে আসে, অদৃশ্য হয়ে যায়, গায়েব হয়ে যায়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে পরীরা দেখতে অনেক সুন্দর হয়। আপনি অনেক সুন্দর, আপনি এত সুন্দর যে সেদিনকে দেখেই আমার আপনাকে বেশ ভালো লেগেছিল। এই কথা বলতেই পরী মেয়েটি বেশ খানিকটা লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, কি বলছেন, সত্যি নাকি? আমি তো মোটেই সুন্দর না, আমাদের কাবিলাতে আরও অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, কিন্তু সেই জায়গা তো আমি মোটেই সুন্দর না। তবে আমার মনে হয় যে আপনার সাহায্য করা উচিত। আপনাকে যদি একটা কাজ দেই, সেই কাজ কি আপনি করতে পারবেন? আমি তখন বললাম, হ্যাঁ, করতে পারবো না কেন, অবশ্যই করতে পারবো। এই বলতেই সে আমার দিকে একটা থলে এগিয়ে দিয়ে বলল কি যে, এই থলের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, যেটা কিনা আমাদের ওইখানে চলে, মানে স্বর্ণ অলংকার এবং কয়েকটা মুদ্রা আছে। আপনি এই জিনিসগুলো নিয়ে যান, নিয়ে গিয়ে বিক্রি করে আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আবার নতুন করে দাঁড় করান, সেটা আপনার জন্য ভালো হবে। আমি তখন বললাম যে আমি পাড়ার মধ্যে তো এই কয়েকটা কাজই পারতাম, আমি এই জিনিসগুলো কেন নিব? আর আপনি বললেন যে এর ভিতরে বেশ খানিকটা স্বর্ণ আছে, স্বর্ণ অলংকার নিয়ে আমি কী করবো? এগুলো তো অনেক দামি হবে। আমার রসের দাম হয়েছিল কত, হয়তো 300-400 টাকা, কিন্তু তার বদলে আপনি এতগুলো জিনিস আমাকে কেন দিচ্ছেন? মেয়েটি তখন আমার কাছে এগিয়ে এসে বলল যে এটা আমার তরফ থেকে আপনার উপহার, আপনি না করতে পারবেন না। তখন আমি বললাম যে আমি এই জিনিসগুলো বিক্রি করব কিভাবে? যদি এই জিনিসগুলো বিক্রি করতে চাই, তাহলে মানুষ আমাকে নানান প্রশ্ন করবে না যে এই জিনিসগুলো কোত্থেকে নিয়ে এসেছি, কেন নিয়ে এসেছি? তখন মেয়েটি বলল, হ্যাঁ, তা তো ভালো কথা বলেছ। এক কাজ করি, আমি কালকে তোমাকে কিছু টাকা এনে দিব, টাকাগুলো তুমি যেভাবে পারো ব্যবহার করো, এবং আমি বলবো যে টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা শুরু করো, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে, টাকাগুলো দিয়েই তাহলে আমি তাই করব। তবে এই টাকাগুলো কিন্তু আমি তোমাকে ফেরত দিয়ে দিব আবার। ও তখন বললো যে ফেরত দিবা কিভাবে, এগুলো তো আমাদের এখানে চলে না। তখন আমি নিজে বোকা হয়ে গেলাম, বললাম কি যে তাও তো ঠিক, তোমাদের এখান তো চলবে না। প্রথম দিনের সাক্ষাতেই যে আমরা দুজনে একে অন্যকে তুমি তুমি করে কথা বলবো, সেটা ভাবতে পারিনি। ও আমাকে তুমি বলছিল, তাই আমিও ওকে তুমি করেই বলছিলাম। সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতি আমি আসলেই বুঝতে পারিনি। মেয়েটি আমার সঙ্গে এরকমভাবে ঘনিষ্ঠভাবে কথা বলবে আর একটা পরীর দেখা পাবো, সেটা আদতেও স্বপ্নের মতো ছিল আমার কাছে। আমার কাছে সত্যি স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি ওই রাতে বাড়িতে ফিরি, পরী মেয়েটার সঙ্গেই গল্প করতে করতে বাড়িতে ফিরি। ও আমাকে বলে যে ও এর আগে কোনোদিন মানুষ দেখেনি, তবে আমাকে দেখে নাকি ওর বেশ ভালো লেগেছে। মানুষেরা নাকি ভালো হয়, জিনেরাই নাকি খারাপ হয়। এই যে জিনেদের খপ্পর পড়েছিল সেদিনকে এসে, এবং এখন একদম পুরো সুস্থভাবে বাড়িতে ফিরছে। বাড়িতে যাওয়ার পর পরী মেয়েটা দেখলাম উঠানের ওই পাশে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে এসে হাত নিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। আমি ঘরে যেতেই আমার মা আমাকে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বলো কি যে এত রাত পর্যন্ত বাইরে কি করিস, ভ্যান হারিয়েছিস, মেশিন হারিয়েছিস, এখন বাড়িতে খাবার কিভাবে জুটবে? সব মিলিয়ে মাকে বললাম কি যে আগামীকালকে সমস্ত কিছু নিয়ে আসবো, আর কিছু টাকা জোগাড় করেছি, আগামীকালকে দেখি নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারি কিনা, চিন্তা করো না তুমি। ঘরে গিয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। অর্ধেক রাতে আচমকা একটা ফিসফিসানি শব্দ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম জানলার পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, এদিকে আসো। আমি সঙ্গে সঙ্গে উঠে মেয়েটিকে আমার চোখের সামনে দেখে অবাক হয়ে গেলাম। আর মেয়েটি এত সুন্দরী ছিল যে তার দিকে তাকাতেই আমার লজ্জা লাগছিল। জানলার কাছে গিয়ে সে আমাকে বলল যে বাইরে আসো। আমি তখন বললাম, বাইরে কীভাবে আসবো? মেয়েটি আমাকে বললো, বাইরে আসো তো। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর সেই মেয়েটি আমাকে বলল, এই নাও, তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তার দুই হাতে দুইটা প্লেট ভর্তি খাবার, নানান ধরনের খাবার। এত দামি খাবার এর আগে আমি কোনোদিন খাইনি। ও আমাকে বললো, এখানে বসো। ও হাওয়ায় হাত ঘোরাতেই, এরকমভাবে হাত দিতেই নিচে একটা পাটির মতো গালিচা পড়ে গেল, এবং তার উপর আমি বসলাম। ও আমাকে বললো, কিছু জিনিসগুলো খাও, তুমি রাত্রে কিছু খাওনি, এটা আমি দেখেছি। আমি বললাম, আমি খাইনি তাতে তোমার কি, তুমি খাবারগুলো কেন কষ্ট করে নিয়ে আসতে গেলে? ও তখন বললো যে তুমি এখন থেকে আমার বন্ধু, এই জন্যই আমার অনেক কিছু, তুমি না খেয়ে থাকবে কিসের জন্য? মানুষের জগতে যে আমার একটা বন্ধু আছে, সেটা ভাবতেই আমার কাছে অবাক লাগছে, এবং এই জন্যই মূলত তোমার প্রতি একটা আকর্ষণ বোধ আমার। আমি এর আগে জিনেদের সঙ্গে অনেক মিশেছি, কিন্তু মানুষের জগতে আমার আম্মা আব্বা সবসময় আসতে নিষেধ করতেন, কিন্তু ওই দিন আচমকা কাকতালীয়ভাবে এসে তোমার সঙ্গে আমার পরিচয়, এবং তারপর থেকেই আমি তো তোমার ভালো বন্ধু, তাই না? এবং এখনই তোমার ভালো বন্ধু। ও
ও মূলত আমার সঙ্গে ফ্র্যাঙ্কলি মিশতে চাচ্ছিল এবং মানুষের জগৎ সম্পর্কে জানতে চাচ্ছিল, সেটাই আমি ওকে বললাম। ও তখন বলল, তুমি তো বেশ বুদ্ধিমান আছো, তুমি জেনে গিয়েছো, তবে ওই জন্য আমি তোমাকে খাওয়াচ্ছি না, সত্যি সত্যিই তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে খাওয়াচ্ছি, তুমি খাও এবার। আমি খাবারগুলো মুখে তুলে দ্রুত খেতে লাগলাম, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। দুপুরবেলা কি খেয়েছি আর রাত্রেবেলা কিছুই খাইনি, সব মিলে ক্ষুধা লাগারই কথা। বাড়িতে এসে আমি ভাত ছাড়ার সাহস পাইনি, কারণ মা কি রান্না করেছে না করেছে, বাসায় চাল নেই। আমি তখন বললাম যে এখন তো খেলাম, কিন্তু আগামীকালকে বাজার করতে হবে, নাহলে আম্মা ভীষণ রাগারাগি করবে আর বলবে কি যে কাজ করিস না। সব মিলিয়ে এইসব নিয়েই আমার জীবন যাচ্ছে। ও তখন বললো যে তোমার আম্মা তোমার সঙ্গে এরকম করে কিসের জন্য? আমি তখন বললাম, আসলে আব্বা মারা যাওয়ার পর থেকেই আম্মা এরকম হয়ে গেছে। আম্মার মাথাটা কেমন যেন নষ্ট হয়ে গেছে। আগে সবসময় আমাদেরকে আদর যত্ন করতো, কিন্তু এখন এই যে সংসারের বোঝা চাপ, এই জন্যই মূলত আমার সঙ্গে এরকম করে। সব মিলিয়ে আব্বার উপর রাগ করেই নির্ঘাত এরকম করে। তাছাড়া এইসব এরকম করার কারণ তো আমি বুঝতে পারছি না। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি কালকে আসবো। তাই বলে সে আমাকে ঘরের ভিতরে দিয়ে তারপর বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। আমি শুতেই মেয়েটার কথা কেন যেন আমার বারবার চোখে ভাসছিল। আমি চোখ বুঝতেই মেয়েটার চেহারা যেন আমার মুখের সামনে একদম স্পষ্টত হচ্ছিল। সব মিলিয়ে আমি যেন ওকেই দেখছিলাম আমার চেহারার মধ্যে। কখন যে এরকম যে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার আগে ওর কথাই মনে হলো। পরিমেয়েটি গতকালকে আমাকে কি সুন্দর খাবার খাইয়ে গিয়েছে। আমি টেবিলে চোখ বোলাতে দেখলাম টেবিলের ওপর একটা নাস্তার প্লেট রাখা, আর কি উপর দিয়ে ঢাকা। আমি মনে মনে ভাবলাম যে মা তো এরকম কখনো করে না। ঘুম থেকে ওঠার পরে মা আমাকে বকাঝকা করে কাজে যাওয়ার জন্য, কিন্তু এখন তো এরকমভাবে প্লেট রাখে যাওয়ার কথা না। আমি প্লেটটা তুলতে দেখলাম ভালো মন্দ খাবার। তার মানে বুঝলাম যে রাত্রে নিশ্চয়ই পরিটা আমার জন্য দিয়ে গিয়েছে। আমি সেগুলো খেয়ে নিলাম এবং খাবারের কিছু অংশ আমার বোনকে দিতে যাব, দেখি ওরা তখন স্কুলে চলে গিয়েছে। মা যা রান্না করেছিল তাই খেয়ে চলে গিয়েছে, কিন্তু আমার রুমে যেরকম জিনিস রাখা সেটা তার মা জানে না। আমি পরদিন সকালবেলা উঠে চলে গেলাম বাজারে। মেয়েটা আমাকে বলেছিল যে সে এসে আমাকে টাকা দিয়ে যাবে, কিন্তু টাকা তো দিয়ে গেল না। দিক আর না দিক তার কথা তো আমার শুনতে হবে এমন কোনো কথা নেই, বা সে সাহায্য করলে যে আমি হেল্প পাবো এমন তো কোনো কথা নেই। আমি সঙ্গে সঙ্গেই আমার সেই বাজারে যাওয়ার পরে কাকা বলল কি যে আজকে ওই পাড়ায় একটা মাটি কাটার কাজ আছে, যাবি নাকি? মাটি কাটার এরকম শক্ত কাজ আমি করতে পারি না। আমি তারপর নিলাম, কারণ টাকার প্রয়োজন, সেজন্য। একটা পরি এসে কি বলে গিয়েছে সেসব বিষয়ে ভরসা করে থাকলে হবে না। তারপর আমি মাটি কাটতে চলে গেলাম। ওই দিনও রাত্রেবেলা পরিটা আসলো না। আমার শরীর ভীষণ ক্লান্ত ছিল, যখন আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি মনে মনে ভাবলাম যে পরিমেয়েটা নিশ্চয়ই আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, কারণ পরপর টানা 7 দিন সময় কেটে গেল, সে আমার কাছে আসলো না। ওই দিন রাত্রেবেলা শুধুমাত্র আমাকে খাইয়ে এরকম একটা অদ্ভুত কথা বলে চলে গেল। মেয়েটা কি আমার সঙ্গে ফাজলাম করছে না অন্য কিছু করছে? প্রায় 7 দিন তার জন্য অপেক্ষা করেছি, কিন্তু কিছু করার নেই। এরপরেই মূলত হচ্ছে কাজগুলো নিয়েছি এবং কাজ করতে করে যেদিন কাজ শেষ হয়ে যাবে তার আগের দিন আমি কাজ শেষ করে হচ্ছে গিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির যে রাস্তাটা আছে সেটা ছিল শুনশান। আচমকা কেউ আমার হাত ধরে টেনে গাছের আড়ালে নিয়ে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দেখি সেই পরি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম যে কি ব্যাপার, তুমি এরকম ভাবে আমাকে টান দিলে কিসের জন্য? আর তুমি এতদিন পর কোত্থেকে এসেছো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি চলে যাও তো এখান থেকে। তুমি শুধু শুধু আমাকে আশ্বাস দিয়েছিলে। পরিমেয়েটি তখন বলল, না, তোমাকে আমি আশ্বাস দেবো কিসের জন্য? এই বলতেই সে তার আঁচলের ভেতর থেকে কয়েকটা টাকার বান্ডিল বের করলো এবং বলল, এই নাও, এগুলো জোগাড় করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে আমি তো জানি না যে টাকা কোথায় থাকে। পরবর্তীতে আমি ওর কাছ থেকে শুনে, আর সব থেকে বড় কথা, আব্বা আমার চোখ ফাঁকি দিয়ে তো এখানে আসতে হবে, তাই না? এই জন্যই মূলত আমি এখানে আসতে দেরি হয়েছে, আর টাকা কোথা থেকে সেটা জানতে আমার দেরি হয়েছে। পরবর্তীতে বুঝতে পেরেছি যে টাকা হচ্ছে গিয়ে ব্যাংকে থাকে তোমাদের এখানে, এবং সেই ব্যাংক সম্পর্কে খোঁজখবর করতে হয়েছে আমাকে। এবং শুধুমাত্র তাই নয়, সোনা কোথায় বিক্রি করে সেই জিনিস সম্পর্কে খোঁজখবর করতে হয়েছে। আমি বললাম, তাহলে আমার কাছে বলতে, আমি তোমাকে বলে দিতাম। ও তখন বলল, তোমার কাছে আমি আসতে পারছিলাম নাকি? আমার আব্বা আম্মা সবসময় আমাকে নজরে রাখছিল, এই জন্যই মূলত আমি তোমার কাছে আসতে পারছিলাম না। দেখতে পাচ্ছিলে না? আমি তখন বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে গিয়ে এখানে কয় টাকা আছে? ও তখন বললো, কয় টাকা আছে জানি না, আমি তো আর কয় টাকা বুঝি না, দেখো তোমার এতে হবে কিনা। আমি তখন বললাম, হবে, কিন্তু এত টাকা কেন দিতে গেলে? দেখলাম শুধুমাত্র 1000 টাকার বান্ডিল 7-8টা, তার মানে অনেক টাকা হবে। এত টাকা একসঙ্গে কোনোদিন চোখে দেখিনি আমি। ও তখন বলল, আমি আমার 2টা গহনা বিক্রি করে দিয়েছি, যেগুলো কিনা আমার আব্বা আমাকে দিয়েছিল।
আমি বললাম, তুমি এমনটা কেন করলে? ও তখন বললো, তোমার জন্য করেছি, তুমি আমার বন্ধু না? তুমি বলেছ আমাকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে, বলেছ না আমাকে? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, ঘুরিয়ে দেখাবো। তারপর ও আমাকে বললো, তুমি যাও, তাড়াতাড়ি বাসায় যাও, আমাকে যেতে হবে। আর আব্বা আম্মা চোখ ফাঁকি দিয়ে প্রত্যেকদিন তোমার সঙ্গে হয়তো দেখা করতে আসতে পারবো না, তবে কি করছো সেটা কিন্তু জানিও আমাকে, ঠিক আছে? তারপর আমি পরের দিন আমার যে ছিল, মানে আমাদের দোকান ছিল, আমাদের মার্কেটে একটা দোকান ফাঁকা ছিল, সেই দোকানটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম যে এরকম একটা দোকান যদি আমি নিতে পারতাম, পাকা দোকান, একদম সমস্ত কিছু। ওইখানে প্রায় 4.5 লাখ টাকা ছিল। দোকানের অ্যাডভান্সই ছিল 2 লাখ, আর বাকি 2.5 লাখ টাকা দিয়ে আমি দোকানের মাল তুললাম একদিনের ভিতরে। সকলে দেখে অবাক হয়ে গেল যে আমি এরকম একটা দোকান কিভাবে নিলাম। আমি দোকানটা নিয়ে বেশ খুশি ছিলাম এবং মাকে বললাম যে আমার এক বন্ধুর থেকে টাকা ধার নিয়েছি, নিয়ে দোকান দিয়েছি, সমস্যা হবে না, ওর বিদেশি টাকা তো, ও বলেছে যে যখন ইচ্ছা তখন ফেরত দিস। মা বলল, ভালো হলেই হয়। দোকান নিয়ে আমি বেশ খুশি ছিলাম। 2 দিন সেই পরিমেয়টা আমার কাছে আসেনি, তবে আমি তাকে খুব বেশি মিস করছিলাম। ওকে মিস করার কারণ অবশ্য আছে, ও আমাকে এত বড় একটা সাহায্য করেছে। তারপর ওর প্রতি আমি ক্রাশ খেয়েছি সেটা সেই প্রথম দিন থেকেই। সেই প্রথম দিন যখন ও আমার কাছে রস খেতে এসেছিল, ওর চোখ দুটো দেখেই ওর চোখের উপর আমি ক্রাশ খেয়েছিলাম। এরপর যখন ও আমার কাছে আসে, ওর দিকে তাকানোর সাহস পাই না আমি, মানে এত পরিমাণ সুন্দর, এই সৌন্দর্যের দিকে কিভাবে তাকায়। আর তার থেকে বড় কথা হচ্ছে, ওর শরীরে আলাদা রকম একটা ঘ্রাণ আছে, যেটা কিনা ওর দিকে আমাকে আকৃষ্ট করে, আমাকে অন্যরকম ভাবে টানে, আমার কাছে অন্যরকম লাগে সবকিছু। ওই দিন রাত্রেবেলা দোকান বন্ধ করে আমি বাড়িতে যাব। এখন তো দোকান বন্ধ করে বাড়িতে যেতে যেতে প্রায় 10টার পর হতো, কারণ বাজারের ভেতরের সব থেকে বড় দোকানটাই আমি নিয়েছিলাম এবং বেচা বিক্রিও বেশ ভালো ছিল। সব মিলিয়ে আমার সমস্ত কিছু বেশ ভালো যাচ্ছিল। রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়িতে ফিরবো, রাস্তার মধ্যে হঠাৎ করেই আবার আচমকা হাত টেনে আমাকে পাশে নিয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম এটা নিশ্চয়ই সে পরিমেয়টা এসেছে। আমি বললাম, কি তুমি এসেছো? ও তখন বলল যে হ্যাঁ। তুমি কিভাবে টের পেলে? আমি তখন বললাম, তুমি এখানে এসেছো, তোমার গায়ের ঘ্রাণ শুনে আমি বুঝতে পেরেছি তোমার শরীরে একটা আলাদা সুঘ্রাণ আছে, যেটা আমি চিনি এবং জানি, এই জন্যই তুমি আসলে আমি টের পেয়ে যাই। ও তখন বলল, তাই বুঝি? আমি বললাম, জি হ্যাঁ তাই বুঝি, আমি টের পেয়ে যাই। তারপর ও আমাকে বলল, আজকে তুমি আমাকে তোমাদের এই এলাকার সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে। মানুষের জগৎ দেখার আমার অনেক শখ। আব্বা বাড়িতে নেই আর আম্মা ঘুমাচ্ছে, এই সুযোগে আমি এসেছি। হাতে কাল ফজরের আজান পর্যন্ত সময় আছে, এই সময়টাতে আমি ঘুরতে ফিরতে পারবো। আম্মা আমাকে নিজেও চেক করবে না, চলো তোমার এই জায়গাটা সমস্ত জায়গায় ঘুরে দেখি। আমি তখন বললাম, আমি ক্ষুধা লেগেছে প্রচণ্ড, বাসা থেকে খেয়ে আসি তারপর যাই। ও তখন বলল, তুমি এর কথা বলছো? ক্ষুধা লেগেছে, বাসা থেকে খেয়ে আসবা? আমার সঙ্গে চলো, আমি তোমাকে খাওয়াবো, কি খেতে চাও তাই বলো। আমি বললাম, কি খাওয়াবা তাই বলো। ও তখন বললো, তুমি যা ইচ্ছা তাই খেতে চাও। আমি তখন বললাম, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, অনেকদিন বিরিয়ানি খাই না। ও তখন বললো, দাঁড়াও একটু অপেক্ষা করো, এখানে বসো। তাই বলে একটা জায়গায় আমাকে বসতে দিল। সেরকম হাতে হাত ঘোরাতেই একটা গালিচার মতো জিনিস নিচে বসে পড়লো। তারপর আমি সেটার উপরে বসে বেশ খানিক্ষণ অপেক্ষা করলাম। ও তখন একটা প্যাকেটে করে কিছু একটা নিয়ে এসেছে, প্যাকেটটাও বেশ অদ্ভুত। আমাকে বললো, এই নাও বিরিয়ানি। এত রাত্রবেলা কোথাও বিরিয়ানি পাওয়া যায় কিনা? তুমি কোত্থেকে যে চাইলে বিরিয়ানি। তারপর আমি খেলাম। এটার স্বাদ ছিল ভিন্ন এবং অন্যরকম, তবে আমাদের এখানকার ট্রেডিশনাল বিরিয়ানির মতো না। সম্ভবত ও নিজের কাবিলায় গিয়েছিল এবং সেখান থেকে কোথাও থেকে নিয়ে এসেছে। আমি তখন এটা কোথা থেকে নিয়ে এসেছো? ও তখন বললো, এসব বিষয়ে তোমার জানতে হবে না, এটা আমি নিয়ে এসেছি, তুমি অন্য কিছু খেতে চাইলে বলো, আমি সেখান থেকে নিয়ে আসবো। আমি তখন বললাম, না, অনেক ভালো লেগেছে। তারপর ওই রাত্রেবেলা ও এবং আমি বের হলাম। রাতটা ছিল জ্যোৎস্না রাত এবং চারিদিকে জ্যোৎস্নায় যেন ঢেকে যাচ্ছিল এবং সব মিলিয়ে অদ্ভুত রকম একটা পরিবেশ ছিল। আমি এবং ও চারিদিকে সমস্ত জায়গায় ঘুরলাম। ওকে আমি নদী দেখালাম, আমার স্কুল দেখালাম যে স্কুলে আমি পড়তাম, তারপর আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম। এরকম সুন্দর রাত এর আগে আমি কোনোদিন কাটাইনি। আসলে ছিল অসম্ভব রকম সুন্দর রাত এবং এই রজনীর কথা আমি সারা জীবনে কোনোদিন ভুলতে পারবো না, যা কিনা আমার জীবনকে একদম অন্য রূপে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। চারিদিকটা ছিল একদম শুনশান এবং নীরব, শুধুমাত্র ও এবং আমি। ওর সঙ্গে পুরো রাত এদিক ওদিকে ঘুরলাম এবং ও তখন বলল যে এখানে ঘুরতে আমার অনেক ভালো লেগেছে, আজকে আমাকে চলে যেতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার অনেক উপকার করেছ। কিন্তু এই কয়েকদিনে ওর সঙ্গে ঘুরতে ঘুরতে যে আমি কখনো ওর প্রেমে পড়ে গিয়েছি বলতে পারবো না। দোকান দেওয়ার পরে ও আমার কাছে কয়েকবারই এসেছে এবং কয়েকবারের দেখা এবং মেলামেশায় ওর প্রেমে আমি সত্যিই পড়ে গিয়েছি। এতদিন তো ওকে ভালো লাগতো, কিন্তু ভালো লাগার যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে বলতে পারবো না। ওই দিন তো ও চলে গেল। ওই দিন যাওয়ার পর আমি তো আর ওকে ছাড়া থাকতে পারছিলাম না।
একে একে করে প্রায় প্রত্যেক দিনই ওর সঙ্গে আমার দেখা হতে লাগলো। প্রায় দিনই রাত্রেবেলা ও আমার কাছে আসতো, এসে আমাকে নানান জায়গায় গল্প করতে নিয়ে যেত, তারপর আমার এই জায়গাগুলো ঘোরাতে নিয়ে যেত। প্রায় অনেকটা অঞ্চলও দেখে ফেলেছে। ওই দিন রাত্রেবেলা আমাকে বললো কি যে, শোনো, তুমি কি আমাদের ওইখানে যাবে? তবে খুব গোপনীয়তার সঙ্গে যেতে হবে, কারণ আমাদের ওইখানে মানুষ নিয়ে যাওয়া নিষেধ আছে। তবে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব যেখানে কোনো জিনের ছোঁয়া নেই, আমাদের মূল ভবন থেকে বা বাড়ি থেকে অনেকটা দূরে। তবে তুমি কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? মানে হচ্ছে ওইখানে যাওয়ার পর কাউকে দেখে বলো না যে তুমি আবার মানুষ। বললে কিন্তু ওরা মাইন্ড করবে এবং ওর আব্বাকে বলে দিবে, বিষয়টা বেশ খারাপ হবে, তাই না? আমি বললাম যে হ্যাঁ, তবে সেখানে না গেলে হয় না, আমি আসলে যেতে ভয় পাচ্ছিলাম। ও তখন বললো কি যে, তুমি কি ভয় পাচ্ছ বলো? আমি তোমাকে এখানে আসতে ভয় পেলাম না, আর তুমি ভয় পাচ্ছ। দোকানদার পরে প্রায় 4 মাস ওর সঙ্গে আমি মিশেছি, মানে গল্প করেছি। ও প্রায় প্রতিদিনই আসতো, সপ্তাহের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন তো আসতোই। এসে আমার সঙ্গে গল্প করতো। আমরা নদীর পাড়ে বসে গল্প করেছি, তারপর বিভিন্ন পুরাতন বাড়িতে বসে গল্প করেছি। সব মিলিয়ে ওর জন্য আমি রাতভর অপেক্ষা করতাম ও কখন আসবে এবং কখন আমাকে হচ্ছে গিয়ে নিয়ে ঘুরতে যাবে, এই জন্য আমি অপেক্ষা করতাম। সব মিলিয়ে ওর সঙ্গে থাকতে যে আমার এত পরিমাণ ভালো লাগতো, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা সবই হয়তো ওর জন্য ভালোবাসা, সেজন্য। তবে একটা জিনিস ভেবে আমার খুব খারাপ লাগতো, যদি ও আমাকে ছেড়ে কখনো চলে যায়। এই জিনিসগুলো ভেবেই আমার কাছে বেশ খারাপ লাগতো। তবে কিছু করার নেই, ও যেহেতু জিন, আর ওর বাবা মা যেহেতু মানুষ পছন্দ করে না, আর ও যেহেতু অনুমতি ব্যতি রেখে এখানে এসেছে, সেহেতু ওর সঙ্গে আমার কোনো কিছু হবে না। আর আমি আমার ভালোবাসার কথা কোনোদিন কোকে কোনোদিন ওকে আমি বলবো না। সব মিলিয়ে ওর জন্যই আমার জীবনটা হয়তো পরিবর্তন হয়ে গেছে। ও যদি সেদিন রস খেতে আমার ঠেলায় না আসতো, তাহলে হয়তো আমার এত বড় দোকান দেওয়া হতো না। এবং ও নিজে থেকেই আমাকে এই সাহায্যটুকু করেছে, সেটা আমি খুব স্বাচ্ছন্দ্য নিয়েছি, কারণ ও বন্ধুত্বের কসম দিয়েছে। বলেছে কি যে, বন্ধুর খাতিরে এই জিনিসগুলো তুমি নাও। আমি সেগুলো নিয়েছি। তবে নিজের অজান্তে যে কখন ওর ভালোবাসায় ওর প্রেম পড়ে গিয়েছি আমি জানি না। ও যা বলতো তাই শুনতাম, এবং ও একদম বাচ্চাদের মতো আচরণ করতো। ও যে একটা পরী, সেটা মাঝে মধ্যে আমি বুঝতাম না যে ও পরী নাকি মানুষ। একদম মানুষের মতো আচরণ করতো এবং বাচ্চাদের মতো। সব মিলিয়ে ওর সঙ্গে আমার জীবন এত ভালো কাটছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমার সম্পূর্ণ জীবনটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। আমার জীবনেও প্রথমবারের মতো প্রেম আসলো, যে প্রেম আমাকে হয়তো অন্য কোনো জগতে নিয়ে যাওয়ার জন্য টানছে। ও আমাকে রিকোয়েস্ট করছে, চলো, তুমি কি ভয় পাচ্ছ? আমি প্রথমে বললাম কি যে না, পরে বললাম হ্যাঁ। বলে কিছু ভয় পার কি আছে পাগল, তুমি তো আমারই, তাই না? আমার সঙ্গে যাচ্ছ, তোমার ভয় কিসের? ও যখন এই কথা বললো তখন আমি বললাম হ্যাঁ তাই তো, চলো, কোথায় নিয়ে যাবে? তারপর প্রথমবারের মতো ও আমাকে ওর হাত ধরতে দিল। মানে এর আগেও ধরেছি, তবে ওর হাত এবং বুকের কাছাকাছি নিয়ে আমাকে প্রায় জড়িয়েই ধরলো। ধরে বললো, চোখ বন্ধ করো, এভাবে তোমাকে নিয়ে যেতে হবে, না হলে তুমি ভয় পাবে, আর চোখ খুলবে না কিন্তু, ঠিক আছে? অনেকটা উপরে উঠতে যাচ্ছে আমরা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও আমাকে ওর বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে, খুব শক্ত করে না, তবে হালকা করে। তবে আমি বুঝতে পারছি যে আমি শূন্যে ভাসছি এবং হাওয়ায় অনেকটা উপরে উঠে গিয়েছি। শূন্যে সাধারণত আমার ভয় লাগে, তবে ও যেহেতু আমাকে নিয়ে যাচ্ছে, আমার ভালোবাসার মেয়েটি, সেহেতু আমার ভয় লাগার তো একদমই কথা না। ও সাথে করে আমাকে অদ্ভুত একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গাটা আসলে দেখতে অসাধারণ সুন্দর। একটা পাহাড়ের চূড়া, একটা অন্যরকম উপত্যকার উপর পাশে হচ্ছে কি সমুদ্র। সমুদ্রের ওইখানে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, কিন্তু সূর্যটাকে দেখতে অনেক বড় মনে হচ্ছে, এবং অন্য পাশ দিয়ে চাঁদ উঠছে অনেকটা দূরে। মানে যে পাশ দিয়ে চাঁদ উঠছে সেই পাশে একটা বিশাল আকৃতির শহর দেখা গেল। সেখানে বেশ কিছু সাদা রঙের প্রাসাদ আছে, সেটা বোঝা যাচ্ছে। ও তখন আমাকে সেখানে দাঁড় করে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, ওর হাত আমি শক্ত করে চেপে ধরে রেখেছি। খানিকক্ষণ বাদে সূর্য ডুবে গেল, চারদিকে ফুলগুলো একটা অন্যের সাথে দোল খাচ্ছিল, এবং এত পরিমাণ বাতাস যে ওর চুলগুলো বাতাসে উঠছিল। আমি ওকে দেখে যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি যে ওকে কতখানি ভালোবাসি সেটা আমি নিজেই জানি। ও তখন আমাকে বলল, এই দেখো, এটা হচ্ছে আমাদের জগৎ, এখানে আমরা থাকি। জায়গাটা সুন্দর না? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর। ওই যে পেছনে যে শহর দেখা যাচ্ছে, ওটা কোন জায়গা? ও তখন বলল, ওইটা আমাদের শহর এবং আমাদের জায়গা, আমরা যেখানে থাকি ওইখানে আমরা বসবাস করি। আমি মাঝে মধ্যে এখানে আসি। তারপর বাম দিকে তাকাতে দেখলাম বেশ খানিকটা দূরে একটা দোলনার মতো চেয়ার বসানো, এবং তার ওই পাশে একটা চিলেকোঠার মতো ঘর তৈরি করা। সে ঘরের ছাদ আছে। অদ্ভুত রকমের এই ঘরটা, মানে হচ্ছে বাঁশ দিয়ে না কি দিয়ে তৈরি জানি না, তবে চিলেকোঠার মতো একটা ছাদ আছে এবং খুবই নড়বড়ে ঘর। তবে বেশ শক্ত মনে হচ্ছিল উঠে, প্রথম দেখাই নড়বড়ে মনে হচ্ছিল। ও তখন পর্যন্ত আমার হাত ছাড়েনি, আমাকে হাত টেনে ধরে নিয়ে যাচ্ছিল। বললো, আসো, এখানে আসো।
এই জায়গাটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি, আমার বেশ ভালো লাগে। দেখো, এখান থেকে সমুদ্র দেখা যায়, কি সুন্দর। এখানে বসে থাকি আমি মাঝে মধ্যে, আর এই ঘরের ভিতরে মাঝে মধ্যে যখন মন খারাপ তখন এসে ঘুমাই। জায়গাটা বেশ ভালো না বলো? তারপর ও আমাকে টেনে সিঁড়ি দিয়ে দোতলার উপর নিয়ে গেল, ছাদের উপর, যেখানে মূলত ও একটা বড় বিছানা পেতে রেখেছে। সেই বিছানার উপর ও শুয়ে আকাশ দেখে, আকাশে তারা দেখে। তারাগুলো খুব কাছে দেখা যাচ্ছিল এবং চাঁদটাও খুব কাছে দেখা যাচ্ছে। আমি ওকে তখন বললাম যে এই সমস্ত কিছু তো কাছে কাছে দেখা যাচ্ছে কিসের জন্য? ও তখন সেই বিছানার উপর আমাকে বসালো, বসে তখন আমার হাত ছাড়লো, তখন কিন্তু আমার হাত ধরে রেখেছিল। আমাকে বলল, কারণ আমরা এখন মাটি থেকে অনেকটা উপরে আছি, মানে হচ্ছে আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চল মানুষের জগৎ থেকে অনেকটা উপরে, এই জন্যই সমস্ত কিছু কাছাকাছি দেখা যাচ্ছে এবং খুব কাছের কাছে মনে হচ্ছে না? আমরা এরকম ভাবে দেখি। আমি যখন মানুষের দুনিয়ায় গিয়েছিলাম তখন আমার কাছে এরকম মনে হয়েছিল যে চাঁদটা এত দূরে কিসের জন্য, বা তারাগুলো এত দূরে কিসের জন্য, সূর্য এত দূরে কিসের জন্য। তবে এখানে আসার পর আমার সেই ধারণা কেটে গিয়েছে যে মানুষের দুনিয়াটা একটু নিচে হয়, এই জন্যই হয়তো এরকম। তবে আমরা শূন্যে থাকি তো, এই জন্যই মূলত এরকমটা মনে হচ্ছে তোমার কাছে। তারপর ও আমাকে সেখানে বসতে বলল। হঠাৎ করেই চারিদিকটা একটা অন্যরকম আমেজে ভরে উঠল। তারপর ও নিচে গিয়ে একটা অন্যরকম পোশাক পরে আসলো। সে যে পোশাকটা পরেছিল সেই পোশাকটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে উপরে আসলো। উপরে এসে ও আমাকে বলল যে, কাদের শোনো? আমি তখন বললাম, জি বলো। ও তখন আমাকে অবাক করে দিয়ে আমাকে বলল যে, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমি চেপে রাখতে পারছি না, তাই বলেই ও আমার কাছে এসে আমার দুই গালে হাত দিয়ে আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। এত অনুভূতিময় মুহূর্ত এর আগে আমি কোনোদিন কাটাইনি। আচমকা ওরকম একটা কাজ করবে আমি বুঝতে পারিনি। আমরা একে অন্যকে অনেকক্ষণ ধরে চুমু খেলাম। এই রজনী, এত বড় একটা রাত্রি, যেটা কিনা আমাকে ওর ভেতরে একদম মিশিয়ে দিচ্ছিল। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ওর বুকের সঙ্গে। ও বলল, কাদের, তুমি আমাকে ভালোবাসো না বলো? আমি তখন বললাম যে আমি যে তোমাকে কতখানি ভালোবাসি সেটা আমি নিজের মুখে বলতে পারছিলাম না, তবে একটা ভয় সবসময় হতো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই জন্য তোমাকে আমি কথাগুলো বলতে পারিনি। ও আমাকে তখন হাত ধরে বলল কি যে আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি, এবং এটা বলতে পেরে আমার বুকের ভেতর থেকে একটা বড় পাথর সরে গিয়েছে, এবং আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। তুমি আমার সঙ্গে থাকবে না বলো? আমি তখন বললাম, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। ও তখন বললো, এতদিন তুমি কেন বলোনি আমাকে ভালোবাসার কথা? আমি বুঝতে পারতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলো না কেন বলো তো? আমি তখন বললাম, এই কথা যদি তোমাকে আমি বলে দেই তাহলে বিষয়টা এমন হবে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই ভয় পেতাম, এই জন্য বলতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি বলেছো যে তোমার বাবা মানুষদের পছন্দ করেন না। যদি তোমার বাবা কোনোভাবে টের পেয়ে যায় যে তুমি আমাকে ভালোবাসছো, তখন বিষয়টা কেমন হবে? এই ভয়েই মূলত আমি আমার অনুভূতি তোমাকে জানাতাম না, বা মনে মনে ভাবতাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ও তখন বললো, ধুর পাগল, কি বলছো? আমি মায়ের কথা তোমাকে অনেকবার বলেছি, আর বাবার কাছেও বলবো। বাবা নিশ্চয়ই তোমার এই বিষয়টা মেনে নেবেন, আর তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো 2 দিন, তাই না? তখন ও আমাকে জড়িয়ে ধরলো। যে বিছানাটা ছিল সেই বিছানাটার উপর দুজন শুয়েছিলাম, দুজন শুয়ে আসমানের দিকে তাকিয়ে আছি। তারপর খানিকক্ষণ বাদে ও আমার বুকের উপর মাথা রাখলো, মাথা রেখে বলল, কাদের, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো? আমি তখন বললাম, না, কখনোই ছেড়ে যাব না। তারপর ও আমার কপালে চুমু খেলো এবং চুমু খেয়ে বলল, আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। আমরা দুজনেই ওইখানেই কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ওই দিন রাত্রেবেলা দেখি ও আমার বুকের উপরে শুয়ে আছে। পরের দিন সকালবেলা উঠে দেখি ওরকমভাবে আমরা শুয়ে আছি। বাইরে সূর্যের আলো ফুটেছে অনেকটা। সূর্যের আলো ওদের সহ্য হয় না। সূর্যের আলোতে ওরা প্রায় অর্ধেক মারা যায়, এরকম একটা অবস্থা। ওরা যে খুব সুন্দরী এবং ওদের সূর্যের আলো একদম পছন্দ হয় না। ওর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল। আমি ওকে জড়িয়ে ধরে নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পরে আমাকে বলল, কাদের, তুমি তো এখনো এখানে রয়েছো, তোমাকে দিয়ে আসা উচিত ছিল, চলো তোমাকে দিয়ে আসি। আমি বললাম, না থাক, আজকে না হয় দোকান বন্ধ থাকলো, আজকে আমি তোমার সঙ্গে এখানেই থাকবো। ও তখন বললো, সত্যি আমার তোমাকে ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না। তখন ও আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো কি তুমি আমার সঙ্গে এখানে থাকো, কোথাও যেতে হবে না তোমার। আমি বললাম, খাওয়া লাগবে না? তোমার ক্ষুধা লাগেনি? ও তখন বললো কি না, তুমিই আমার খাবার, আর আমি তোমাকে যেতে দিব না এখান থেকে। তারপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। প্রায় দুপুর নাগাদ আমরা একে অন্যের সঙ্গে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। তারপর ঘুম থেকে উঠলো, উঠে ও গোসল করে নিল। ততক্ষণ আমি ঘুমিয়ে আছি। গোসল করে এসে বললো কি উঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারগুলো খেয়ে নাও। তারপর ওর সঙ্গে বসে আমি সেখানে খাবার খেলাম, ওকে খাবারগুলো খাইয়ে দিলাম। এরকম করে প্রায় দিনের পর দিন আমি সেখানে থাকতে লাগলাম, কারণ ওর মায়ে পড়ে গিয়েছিলাম আমি। আমার কেন যেন ওদিকে যেতে ইচ্ছে হতো না। আর আমি কতদিন এখানে ওর সঙ্গে ছিলাম তা বলতে পারবো না। ও আমাকে বলেছে যে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, কিন্তু আমি যেতে চাইতাম না। ও
ও একদিন আমাকে বলল, কাদের, এখানে তুমি এসেছো 7 দিন হয়ে গিয়েছে, 7 দিন তুমি আমার সঙ্গে আছো, তোমার বাড়িতে তো তোমার বোন আছে, তোমার মা আছে, ওদেরকে তো দেখতে হবে, তাই না? আমি তখন বললাম যে বাজার পর্যাপ্ত আছে, সেহেতু আমি বাড়িতে না গেলেও সমস্যা নেই। ও তখন বললো কি যে না, তোমার মা তোমাকে খোঁজাখুঁজি করছে, আর সব মিলিয়ে তোমার এখন বাড়িতে যাওয়া উচিত। ও আমাকে এই কথা বলার পরে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে নামিয়ে দিয়ে আসো। আর আমি কখন তোমার দেখা পাবো বলো তো, তোমাকে রেখে যেতে ইচ্ছে করে না আমার। কাদের তখন বললো কি যে মেয়েটি তখন বললো যে আচ্ছা ঠিক আছে। ওই দিন বিকেলবেলা ও আমাকে নামিয়ে দিয়ে বললো কি যে আমি রাত্রেবেলা আসবো আবার। তাই বলে সে নিজের বাড়িতে চলে গেল। মাঝে মধ্যে যখন ওর সঙ্গে ওখানে ছিলাম তখন ও কোথাও একটা চলে যেত, মানে হচ্ছে নিজের কাবিলায় যেত মনে হয়, এজন্যই হয়তো ফিরে আসতো না। তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি মার কাছে জিজ্ঞেস করতে মা বললো কি যে তোর বড় বোনের জন্য, মানে হচ্ছে ছোট বোন যে বড়টা আছে আর কি, ওর বয়সটা তখন 17 প্রায় হয়ে গিয়েছে, বললো কি যে ওর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে, ভালো সম্বন্ধ, বিয়ে দিবি নাকি? আমি বললাম মা, বিয়ের সম্বন্ধ সামনে আরো আসবে, তাই বলে কি এখনই বিয়ে দিতে হবে নাকি? আর এখনই বিয়ে না দিলে বরঞ্চ ভালো হয়, আমি ব্যবসাটা আরো বড় করি, ভালো সম্বন্ধ আরো সামনে আসবে। মা বললো কি যে না, তোর বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ছেলে কি করে? বলে কি ছেলে একটা ব্যবসা করে। আমি বললাম ব্যবসা করে এরকম কোনো কিছু ছেলেতে হবে না, আমি নিজেও তো ব্যবসা করি। তাই বলে কি সকলে কি ভালো ব্যবসায়ী হবে কি নাকি? আমি চাই সরকারি চাকরিজীবী, যদি সরকারি চাকরিজীবী এবং ভালো ছেলে হয় তাহলে বিয়ে দিব। মাকে আমি তখন জিজ্ঞাসা চেঁচামেচি করে থামিয়ে দিলাম। মা কেন যেন আমার কথা শুনতো এবং বলতো যে আচ্ছা ঠিক আছে। আচমকা আমার ব্যবসা যে দাঁড়িয়ে গিয়েছে এবং সমস্ত কিছু মিলে এখন বেশি ইনকাম করি, এজন্য হয়তো মায়ের সুস্থতা এবং সমস্ত কিছু স্বাভাবিক হয়ে উঠেছে। মায়ের কথায় ছেলেটিকে দেখতে গেলাম এবং সবকিছু দেখিয়ে বেশ ভালোই মনে হলো। বাজারে 3টা দোকান আছে, আর ছেলেটির বাড়ি যে গ্রামে, সেই বাড়িতেও খোঁজ নিয়েছি, সব মিলিয়ে সবকিছু ঠিকঠাক আছে। এজন্যই মূলত হচ্ছে গিয়ে ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমরা সবকিছু পাকা কথা বললাম। প্রায় 3-4 দিন মাঝখানে সময় কাটলো, আর ওরাও আমাদের মেয়েকে পছন্দ করেছে বলেই আমরা সমস্ত কিছুর জন্য আগালাম। এই 4 দিন ওই পরিমেয়েটি আমাকে নামিয়ে দিয়ে আর সে আসেনি, বলেছে যে সে আসবে, আজকে রাত্রে আসবে, কিন্তু তাই বলে 4 দিন সময় কেটে গেল। আমি ওর জন্য যে কতটা অপেক্ষা করেছি, মূলত এক প্রকার ব্যস্ত থাকার কারণে দিনের বেলা ওর কথা তেমন মনে হতো না বলতে মিস করতাম, তবে রাত্রেবেলা বেশি মনে হতো এবং ওর জন্য খারাপ লাগতো। কিন্তু ও তো আর আমার কাছে আসছিল না 4 দিন ধরে। ওই দিন শুক্রবার ছিল, মানে 5ম দিন। ওই দিন হচ্ছে আমার বোনের সঙ্গে ওই ছেলেটির বিয়ের কথা চলছিল, মানে হচ্ছে আগামীকালকে বিয়ে হবে সকালবেলা, ওরা বরযাত্রী নিয়ে আসবে। তো বিয়ের সমস্ত তোড়জোড় চলছে এবং সমস্ত কিছু কেনাকাটা তখন কমপ্লিট হয়ে গিয়েছে। তখন ওই দিন রাত্রেবেলা ওই মেয়েটা আমার কাছে আসলো, পরি মেয়েটি, মানে হচ্ছে আমার প্রেমিকা। এসে আমাকে পেছন থেকে আমার চোখ বন্ধ করে ধরলো তার হাত দিয়ে। আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম, কারণ তার গায়ের ঘ্রাণ এবং তার হাতের স্পর্শ আমার খুব চেনা। এরকম কোনো মেয়ে নেই যে তার হাতের মধ্যে নরম কোনো হাত আছে, শুধুমাত্র ওর একারই আছে। আমি তখন বললাম, তুমি এসেছো এতদিন পরে? ও তখন বললো, হ্যাঁ, কিন্তু তোমাদের বাড়িঘর এরকম সাজানো কিসের জন্য বলো তো? আমি তখন বললাম, তোমাকে কি বলবো বলো তো, তোমাকে যে আমি কতবার ডেকেছি, তুমি যেখানে যেখানে থাকো সব জায়গায় আমি তোমাকে ডেকেছি, কিন্তু তুমি। ও তখন বললো, আসলে আমাদের এখানে অনুষ্ঠান ছিল তো, আর আমরা মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম, এই জন্যই মূলত আমার আসতে দেরি হয়েছে। আমার আসা উচিত ছিল, তবে আমার আব্বা আমার সবসময় সাথে ছিল তো, এই জন্য মূলত হচ্ছে আসতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও তুমি। তাই বলে ও আমাকে জড়িয়ে ধরলো ওর সঙ্গে, আমিও ওকে জড়িয়ে ধরলাম। বললাম কি যে তোমাকে খুব মিস করেছি। ওর আর আমার হাইট প্রায় সমানই ছিল। ওকে যে আমি কোনোদিন ভালোবাসার কথা বলতে পারবো বা ও আমাকে ভালোবাসবে, সেটা আমি কোনো দিনই বুঝতে পারিনি, কিন্তু সেটা বাস্তবে সম্ভব হয়েছে। ওকে আমি অনেক ভালোবাসতাম, সেটা এই 4 দিনে আরও বেশি আমি বুঝতে পেরেছি। ওদের আমাকে বললো যে বাড়িঘর তো সাজানো কেন বলো তো? আমি তখন বললাম, তুমি আসলে না জানতে পারবা, আমার ছোট বোনের বিয়ে আগামীকালকে। ও তখন বললো, কি বলো, আমাকে তো কিছু বললে না। আমি তখন বললাম, হ্যাঁ, তুমি না আসলে ঘোড়ার ডিম জানাবো তোমাকে। তো ও বললো, কার সঙ্গে বিয়ে, চলো তো দেখে আসি ছেলেটা সম্পর্কে। ও তখন বললো কি যে আমি তখন ওকে জানালাম যে না, ওনার সম্পর্কে খোঁজ নিয়েছি, আমার চাচারা গিয়েছিল ওদের বাড়িতে, সবকিছু খোঁজখবর নিয়ে এসেছে। আমার পরিপ্রেমিকা বললো যে চাচারা নিয়েছে, আমরা গিয়ে খোঁজখবর করে আসি। তারপর ও একটু হাওয়ায় হাত ঘোরালো এবং একটু উপরে উঠে 2জন জিনকে ডাকলো। ওই 2জন জিন সবসময় ওর আশেপাশে থাকে ওর সাহায্য করার জন্য, এবং ওই 2জন জিন জানে যে আমি ওর প্রেমিক, যার কারণে আমাকে কিছু বলে না। প্রথম দিন আমাকে দেখে খেপে গিয়েছিল ওই বাড়িতে,
আমি এখানে শুয়েছিলাম, ওরা দুজন এসে আমাকে চ্যাংদোলা করে উপরে তুলে ফেলেছে। সঙ্গে সঙ্গেই আমার পরিপ্রেমকে এসে বলল কি, আরে ওকে নামাও, ও আমার বন্ধু। তখন থেকেই ওই জিন দুটো আমাকে অন্যরকম সম্মান করে দেখলে। প্রথম দিন যে হাওয়ায় তুলে ফেলেছিল চ্যাংদোলা করে, তো ওই জিন দুটোকে বললো তুমি ওই ছেলেটার সম্পর্কে সমস্ত কিছু খোঁজ নিয়ে আসো, যে ওরা কোথায় থাকে কি করে, আর আমরাও তোমাদের সঙ্গে যাচ্ছি। তাই বলে ওই জিন দুটোকে পাঠিয়ে দিল এবং ওই ছেলের কাছে গেল। ছেলের কাছে গিয়ে টুকটাক মানুষের রূপ ধরে অনেক কিছু জিজ্ঞেস করলো। পরবর্তীতে জানা গেল যে ওই ছেলেটার নাকি এর আগেও বিয়ে হয়েছে এবং সেই ঘরে একটা সন্তানও আছে, এবং ছেলেটা মাঝে মধ্যে সেখানে যায়। কিন্তু দ্বিতীয় বিয়ে করছে কিসের জন্য? পরিবারের লোকজন এই সত্য গোপন করেছে, আর পরিবারের লোকজন এটা বলেনি যে ওই মহিলার সঙ্গে এখন পর্যন্ত ছেলেটা ডিভোর্স হয়নি, মানে মেয়েটার সঙ্গে, এবং মেয়েটা বাবার বাড়িতে থাকে, টুকটাক টাকা পাঠায়, তার একটা ছোট্ট সন্তান আছে, সেই সন্তানের জন্য টাকা পয়সা পাঠায়। ছেলেটাকে মূলত তার পরিবারের লোকজন জোর করে বিয়ে দিচ্ছে, ছেলেটা নিজেও বিয়ে করতে চায়নি। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই আমি নিচে নেমে গেলাম, মানে তখন তো আমরা উপরে উঠে সবকিছু দেখছিলাম। তখন আমি তাকে বললাম যে শয়তান, এরকম করে আমাদের সঙ্গে ধোঁকা করছিলি তাই না, আমার বোনটার জীবন নষ্ট করার জন্য। ও তখন বলল, না ভাইয়া, আমি সত্যি আপনার বোনকে পছন্দ করি, এবং আপনার বোনকে আমি আমি তখন ওকে থাপ্পড় দিয়ে বললাম, তোর একটা সন্তান আছে এবং একটা স্ত্রী আছে, সেটা সত্ত্বেও তুই। ও তখন বলল, ভাইয়া আসলে ওর মুখের কোনো কথা ছিল না। আমি তখন এখান থেকে চলে আসলাম, বললাম কি যে আমাদের বাড়িতে যদি আসিস কালকে বরযাত্রী নিয়ে, তোর সকলের কল্লা কেটে ফেলবো। আমার ভীষণ রাগ হচ্ছিল। আমার পরিবারকে আমাকে টানতে টানতে পিছনের দিকে নিয়ে আসলো। ওরা বুঝতে পারছিল না যে আমাকে কে টানছে। আমি তখন বললাম, কি ব্যাপার, তুমি ওকে টানছো কিসের জন্য? ওকে আমি মেরেই ফেলবো। তো তখন বললো কি যে মেরে ফেললে আর কি হবে, যাই হোক আমি এসেছিলাম বলে বেঁচে গিয়েছ। তখন আমি আমার পরিপ্রেমীকে বললাম, তো তুমিই তো আমার সমস্ত কিছু এরকমভাবে বাঁচিয়ে দিচ্ছ, না হলে হয়তো যে কি হতো কিছু জানতাম না। সমস্ত কিছু মিলে তোমাকে অনেক ধন্যবাদ। ওকে এই কথা বলতেই ও তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আর দেখি তোমরা কি সমস্ত আয়োজন করে ফেলেছ? আমি তখন বললাম, হ্যাঁ সমস্ত কিছুই করে ফেলেছি। এখন এই পরিস্থিতিতে আমি নতুন পাত্র থেকে জোগাড় করব, কিছু তো বুঝতে পারছি না। ও তখন আমাকে বলল, আহা এই চিন্তা করো না তো, চলো আমরা কি ওখানে গিয়ে বসি। ও তখন আমাকে ওইখান থেকে নিয়ে সেই কুড়ে ঘরের ভিতরে গেল, মানে যেখানে আমরা অনেক রাত কাটিয়েছি এবং একসাথে অনেক থেকেছি, ওর জগতের সেই ঘরটা। আমরা ওইখানে যাই এবং ওইখানেই সময় কাটাই। চারিদিকে একটা সুন্দর এবং এত সুন্দর করে সাজিয়েছে, আশেপাশে শুধু গাছপালা এবং জঙ্গল দিয়ে ভরা, আর সামনে বিশাল সমুদ্র। এরকম একটা জায়গায় থাকতে আসলে খুব ভালো লাগে। ও আমাকে ওর বুকের সাথে চেপে ধরে বলল কি যে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ও আমাকে তখন চুমু খেতে লাগলো, বলল চিন্তা করো না তো। আমি বললাম কি যে আমি কি করবো এখন বলো তো, আমার বোনের তো বিয়ে দিতে হবে, আগামীকালকে সমস্ত বরযাত্রীরা। তখন ওই পরিমেয়েটি, মানে আমার পরিপ্রেমিকা বলল যে একটা কথা তোমাকে বলবো, যদি আপত্তি না করো তাহলে। আমি বললাম কি বলো। ও তখন বলল কি যে আমার একটা ভাই আছে, মানে চাচাতো ভাই বলতে পারো, আমার আপন চাচা না, তবে দুঃসম্পর্কের এক চাচাতো ভাই আছে। ও বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, তবে ও তোমার বোনকে দেখিয়ে পছন্দ করবে কিনা কে জানে। যদি পছন্দ করে তাহলে ও নিশ্চয়ই তোমার বোনকে বিয়ে করবে, আর বিয়ে করে ওর বাড়িতে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না, কারণ ওর মা খুবই সহজ সরল, ওর বাবা নেই, আর ওরা যেখানে থাকে সেখানে ওরকম কোনো রেস্ট্রিকশন নেই, ওরা নিজেদের মতো করে থাকে। সেহেতু কোনো মানুষ মেয়েকে যদি ওখানে নিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা আছে তোমার? আমি বললাম একটা জিনের সঙ্গে আমার বোন যদি। তখন ও বলল কি যে কেন, তুমি একটা জিনের সঙ্গে প্রেম করছো না? আমি নিজেও তো একটা জিন, সব মিলিয়ে কোনো সমস্যা হয়েছে? আমি বললাম না। তারপরও ও বলল কিছু, তারপর কিছু নেই, চলো আমার সঙ্গে। তারপর ও আমাকে উড়িয়ে নিয়ে সেই শুনশান একটা জায়গায় গেল। সেই জায়গা থেকে খানিকটা ভিতরে হাঁটতেই একটা ঘরের মতো জায়গা আমরা দেখতে পেলাম। ঘরটা বিশাল বড়, সাদা চুনাপাথরের মতো রং করা, দোতলা ঘর। ঘরের বাইরে একজন বসেছিল। আমার পরিপ্রেমিকাকে দেখে সেই লোকটি বলে উঠল যে আরে তুই এখানে। ওইটা ছিল হচ্ছে গিয়ে ওর চাচাতো ভাই, বেশ জোয়ান মর্দ এবং একদম শক্ত সমর্থ জিন। আমাকে দেখে বলল কি যে এই লোকটাকে, আর এনাকে দেখে তো জিন মনে হচ্ছে না। তখন ওই ছেলেটি বলল যে এ হচ্ছে আমার প্রেমিক, একমাত্র তোকেই বললাম। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে তুই বিয়ের জন্য মেয়ে খুঁজছিলি না, একটা সংসারী টাইপ মেয়ে। আমার ননদ আছে, সেই ননদের আগামীকালকে বিয়ে, তবে বিয়েটা ভেঙে গিয়েছে। তুই যদি বিয়ে করতি, দেখ তো তোর পছন্দ হয় কি না। ও তখন বলল কি যে তুই যেহেতু বলেছিস সেহেতু আমার আর কিছু ভাবা লাগবে না, আর মায়েরও কোনো কিছু ভাবা লাগবে না। তুই যেহেতু বলেছিস যে মেয়েটা লক্ষ্মী এবং ভালো, এবং
ওর কোনো আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই। মেয়েটা যেহেতু যেহেতু আমাদের সঙ্গে থাকবে, আমি তো একটা জিন, তাই না? আর আমি এখানে থাকি মানুষের কাবিলা থেকে খুব কাছে। আমি সমাজ থেকে বাইরে থাকি কেন তো জানিস, কারণ আমার ওই সমাজের নিয়ম ভালো লাগে না। আর এমনিতেও মানুষ আমার কাছে খুব ভালো লাগে। তবে ওর বোন কি রাজি হবে আমাকে বিয়ে করতে? আমি তো কোনো মানুষ নয়, আমি তো জিন। তখন আমি বললাম কি যে আগে চলো তো গিয়ে কথা বলে দেখি। আমরা তিনজনেই আমার ছোট বোনের রুমে গেলাম। তখন ও বসেছিল। আমি বললাম আসবো? ও তখন বললো হ্যাঁ ভাই আসো। চারিদিকে বিয়ের এক ধরনের আমেজ ছিল। আমি তখন ওকে সমস্ত ঘটনা খুলে বললাম, এবং যখনই বললাম যে একটা জিন এবং তোর ভাবিও একটা বুড়ি, তখন ওখানে একটু অবাক হয়ে আশেপাশে তাকাতে লাগলো। ও বললো যে কি বলছো, এখন কি ওরা এখানে আছে? তখন ওরা দুজনই দৃশ্যমান হলো। আমার পরিপ্রেমিকা মানে ওর ভাবিকে দেখে তো অবাক হয়ে গেল। বললো এত সুন্দরী ভাবি, ভাইয়া তুমি আগে বলবো না? এ তো অনেক সুন্দর। সঙ্গে সঙ্গে আমার বউয়ের কাছে সে এগিয়ে আসলো, মানে প্রেমিকার কাছে এগিয়ে সে তার হাত ধরলো। এটা ওটা ধরে দেখছে, মানে চেহারা ধরে দেখছে, চুল ধরে দেখছে। এত সুন্দরী এবং একদম পুতুলের মতো মেয়ে তো কোনোদিন দেখেনি। তারপর ওর পেছনে দেখলো একজন জন্মদ্য পুরুষ দাঁড়িয়ে আছে, অনেকটা আমার মতো, তবে আমার থেকে বেশ খানিকটা লম্বা। এবং ওকে দেখে আমার বোন বলল, ইনি ইনি হচ্ছে সেই লোক যার কথা তুমি বলেছ? আমি বললাম হ্যাঁ। তখন আমার বোন তার দিকে একটু এদিক ওদিক করে তাকালো, দেখলো কি যে ছেলেটাও বেশ সুন্দর এবং বেশ রূপবান, মানে হ্যান্ডসাম। এরকম হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পারলে। ও তখন বললো ভাইয়া আমাকে তো ছেলে দেখানোর প্রয়োজন নেই, সে জিন হোক আর মানুষ হোক। তুমি যেহেতু বিয়ের কথা ভেবেছো সেহেতু ভালো কোনো ছেলেই হবে। আমার এসব বিষয়ে কোনো আপত্তি নেই, তুমি চাইলে ওনার সঙ্গে আমার বিয়ে দিতে পারো। সঙ্গে সেই ছেলেটি আমার বোনকে দেখে বললো কি যে আমারও পছন্দ হয়েছে ওকে, আমার কোনো আপত্তি নেই। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে মুখ সরিয়ে নিল। আমি বললাম কি যে ওদের দুজনকে আলাদাভাবে কথা বলতে দিই। তারপর আমরা দুজন বাইরে বেরিয়ে আসলাম। ওরা দুজন বেশ খানিকক্ষণ কথা বলে বেরিয়ে আসলো। ছেলেটি বললো কি যে আমার কোনো আপত্তি নেই, আর আমার মাও দেখেছে, আমার মাও সঙ্গে এসেছে। পেছনে দাঁড়িয়ে দেখি সত্যি সত্যি ওর মা পেছনে দাঁড়িয়ে, এবং এতক্ষণ যা যা ঘটেছে সমস্ত কিছু ওর মা দেখেছে। দেখে বললো কি যে ওকে আমার ছেলের বউ করে নিতে আমার কোনো আপত্তি নেই, আর তুই যেহেতু বলেছিস সেহেতু আমার আরও কোনো আপত্তি নেই। পরের দিন ওরা বরযাত্রী সেজে আসলো, কয়েকজন জিন এবং ওই আমার যে পরিপ্রেমিকা, ওই পরিপ্রেমিকা বরযাত্রীর সঙ্গে আসলো। এসে আমার বোনকে বিয়ে করে নিয়ে চলে গেল। যে সমস্ত জিনিস রান্নাবাড়া করা হয়েছিল সেই সমস্ত জিনিস এলাকার লোকজনদেরকেই খাইয়ে দেওয়া হলো। মূলত বরযাত্রীদের জন্য রান্না করা হয়েছিল, তবে এলাকার আশেপাশে যারা ছিল তাদেরকে দাওয়াত করে খাইয়ে দেওয়া হলো। আর ওরা তো এই সমস্ত জিনিস হয়তো ওরা খায় না, তবুও ওদের জন্য করেছিলাম মুরগির মাংসের আইটেম। তারপরে ওরা বলেছিল যে ওরা হাড় খেতে পছন্দ করে, বাজার থেকে স্পেশালি জাস্ট শুধু হাড়গুলো কিনে নেওয়া হয়েছিল ওদের জন্য। তারপর ওরা আমার বোনকে নিয়ে দিনকে চলে গেল জিনের জগতে, যেখানে ওরা থাকে। তারপর আমি বললাম যে আমার যদি আমার বোনকে দেখতে ইচ্ছে হয় তখন আমি সেখানে যাব কীভাবে, অথবা আমার মা যদি যেতে চায় তখন ওরা যাবে কীভাবে? তো তখন আমার পরিপ্রেমিকা আমাকে বললো কি যে ওই জিনই তোমাকে সমস্ত কিছু বলে দিবে, আর কোনো সমস্যা হবে না। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। আমার এই চাচাতো ভাই অনেক ভালো একটা জিন, এবং ও 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমাদের মতোই, সবসময় চেষ্টা করে নামাজ পড়ার জন্য, এবং মানুষের উপর যে ফরজ রয়েছে শেষ নবীর উম্মত হিসেবে ও সেটা আদায় করে, এবং আল্লাহর খুব ভক্ত। সেহেতু ওইসব নিয়ে তুমি চিন্তা করো না। আমি বললাম আমার বোনও তো তাই, এসব বিষয় নিয়ে আসলে চিন্তা হচ্ছে না। তবে বোনটাকে এতদিন আমার সঙ্গে রেখেছিলাম, এখন বিয়ে দিয়ে দিয়েছি, এই জন্য খারাপ লাগছে। আমার ছোট বোনটাকে বিয়ে দিতে পারলে হয়তো আরও একটা দায়িত্ব পালন হয়ে যায়। ছোট আরেকটা আছে, সেটার বয়স 12 বছর। তবে আমি বললাম যে ওর বড় হতে তো দেরি আছে, ততদিনে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি এবং ও একটা জঙ্গলের ভিতরে পুকুরের পাড়ে বসেছিলাম। চারিপাশটা বেশ সুন্দর এবং খুব নিরিবিলি পরিবেশ। আমি এবং ও সেখানে বসে আছি। বসে বসে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি এবং গল্প করছি। ও আমার কাঁধে মাথা রেখে বসে আছে। তখনই পেছন থেকে একটা কিছু এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি উল্টে গিয়ে প্রায় 3-4 হাত দূরে গিয়ে পড়লাম। আমি খেয়াল করলাম বিশাল আকৃতির দৈত্য মতো একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার কানগুলো ভীষণ বড় বড় এবং খাড়া, চুলগুলো একদম পিঠ পর্যন্ত, একদম লাল বর্ণের চুল, আর সেই সাথে লোকগুলোর দাঁতগুলো বেরিয়ে আছে। দেখতে খুবই বিভৎস। সঙ্গে সঙ্গেই আমার পরিপ্রেমিকা বলল, না না ভাইয়া, তুমি এখানে আসবা না। তুমি কেন এসেছো এখানে, আর ওকে তুমি কেন মারলে? সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এটা জিনেদের আসল রূপ, এবং জিনেরা এরকমই হয়। আমার বোন বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ওর বিষয়ে কোনো কমপ্লেন দেয়নি। বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, তার মানে ওরা সুখে শান্তিতেই আছে। এবং মা এবং ছোট বোন জানে না যে আমার বোনের সঙ্গে একটা জিনের বিয়ে হয়েছে। মা যখন যাওয়ার জন্য যায় তখন ওদেরকে নিয়ে যায়,
কিন্তু জিন যে দেখতে এরকম হয় সেটা আমি জানতাম না। সত্যি সত্যি কি আমার বোনের সাথে যার বিয়ে হয়েছে সেও কি এরকম, সেটা আমার মনে হতে লাগলো। তখন ওই জিনটা আমার কাছে এসে আমাকে ধরে একদম মাটি থেকে অনেকটা উপরে তুলে ফেললো, বলে কিছু একটা মানুষের বাচ্চার সঙ্গে এরকমভাবে বসে আছিস। তো তখন সেই ছেলেটি মানে হচ্ছে কি জিন ছেলেটি আমাকে ধরে আবার অনেকটা উপরে তুলে ফেললো। আমার পরিপ্রেমিকা ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আমাকে ধরে বলল কিছু, তোমার কিছু হয়নি তো? ঠিক আচমকা তখনই আমাকে আবার এসে আক্রমণ করলো। আমার পরিপ্রেমিকা বলল ওকে আমি ভালোবাসি এবং ওর সঙ্গে আমি থাকবো। তারপর ওর ভাই বলল যে আমি আব্বাকে বলে দিব, তারপর দেখি ওকে বাঁচাস কিভাবে। তখন আমি বললাম যে আপনারা দয়া করে মারামারি করবেন না। তখন সেই জিনটা আবার আমার উপর আক্রমণ করতে আসলো, কিন্তু ততক্ষণে পরিপ্রেমিকার সামনে এসে আমাকে সেভ করলো, বললো কি যে যদি ওকে মারতে হয় তাহলে আমারও মরামত দেখবি, যদি এমনটা করতে চাস তাহলে তোরা যা, আমাকে অন্য কোথাও কোনোভাবে বেঁধে রাখতে পারবি না। আমি শুধুমাত্র ওর এবং ওকেই ভালোবাসি এবং ওকেই আমি আমার সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই। এটা বলে তারপর আমাকে নিয়ে ওইখান থেকে হাত ধরে বেরিয়ে আসলো। ও ভীষণ রেগেছিল, ওর রাগান্বিত চেহারা দেখে আমার ভীষণ ভয় লাগছিল। ও রেগে গেলে এরকম ভয়ানক হয়ে যায়। এই 1.5 বছরে ও আমার পর এক পরিমাণ বিন্দু পরিমাণ রাগ দেখায়নি, আর রাগ দেখাবেও বা কেন? ও তো আমাকে ভালোবাসে, কখনোই আমাকে রাগ দেখায়নি। কিন্তু ওর আজকের রাগ আমি দেখে নিলাম। আমি ওকে বললাম যে তোমার ভাই তো জেনে গেল, তোমার বাবাকে যদি বলে দেয়? ও তখন বলল আমিও আমার বাবার একমাত্র মেয়ে, আমিও জিদ দেখাতে জানি, ওরা 3 ভাই মিলে কোনো কিছু করতে পারবে না আমার, চলো আজকে আমি তোমাকে বিয়ে করব। তারপর আমাকে হচ্ছে গিয়ে সাথে করে একটা জায়গায় নিয়ে যায়, সম্ভবত ওদের মসজিদের মতো একটা জায়গা, মানে ওরা যেখানে ইবাদত করে আল্লাহর, সেই জায়গায় যাওয়ার পরে একটা মুরব্বি দেখতে জিন ভিতর থেকে বেরিয়ে আসলো। সেই মুরব্বির মুখে সাদা লম্বা দাড়ি এবং মুখটা একদম সম্পূর্ণ সাদা এবং নাকটা বেশ মোটা, চোখগুলো একদম অন্যরকম ডিসপ্লেসমেন্ট হয়ে আছে। সব মিলিয়ে ওই লোকটাকে দেখে আমার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। ওর বললো কি যে ইনি হচ্ছে আমাদের এখানকার মৌলভী, উনি হচ্ছে বিয়ে পড়ান, আমরা বিয়ে করতে চাই। তো সেই মৌলভী বোঝালেন যে মানুষ এবং জিনের বিয়েটা আসলে ঠিক না, এটা কখনো ভালো হবে না। তখন আমার পরিপ্রেমিকা তাকে বলল যে আপনার কাজ বিয়ে পড়ানো, আপনি বিয়ে পড়ান, এত কথা বলছেন কিসের জন্য? যাই হোক, মৌলভীর কাজ বিয়ে পড়ানো ছিল, সে আমাদেরকে ধর্মীয় মোতাবেক ওই দিনকে বিয়ে পড়ালো। বিয়ে পড়ানোর পরে আমরা দুজন সেই ঘরে আসলাম। সেই ঘরে ওই জিন দুটো আমাদের জন্য বাসর ঘর সাজালো। আমাদের যে বিয়ে হবে এবং আমি যে ওকে বিয়ে করব সেটা আমি কখনো ভাবতে পারিনি, এবং এটা আসলে অকল্পনাতীত যে আমি ওকে বিয়ে করব। তারপর ওই রাত্রেবেলায় আমি এবং ও একসঙ্গে মিলিত হলাম প্রথমবারের মতো। এর আগে ও অনেকবার আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য বলেছে আমাকে, কিন্তু আমি নিজেই এটা চাইনি, কারণ হচ্ছে বিয়ের আগে এরকমটা কোনো কিছু করা উচিত না। আমরা যখন বিয়ে করেছি তারপরে আমরা মেলামেশা করেছি, এটাই মূলত আমাদের জন্য ভালো হয়েছে, এবং সেটাতেই প্রথম ওর সঙ্গে আমি এরকম কাজগুলো করি। এবং পরের দিন সকালবেলা উঠেও আমাকে বলে কি যে আমাকে তোমার সঙ্গে কেউ আলাদা করতে পারবে না, তোমার সাথে তুমি এখন যাও, তুমি গিয়ে নিজের মতো করে থাকো, আর আমি দেখি বাসায় গিয়ে কী অবস্থা, তারপর আমি তোমার সঙ্গে আবার এসে যোগাযোগ করব। আর আমি জানি যে আমার বাসার লোকজন কেউ কিছু করতে পারবে না, তোমার সঙ্গে আবার আমি দেখা করব, তুমি চলে যাও, আর তোমার নিরাপত্তার জন্য সবসময় ওই দুজন জিনকে আমি তোমার আশেপাশে রাখবো। তারপর ও আমাকে সকালবেলা আমার দোকানের সামনে নামিয়ে দিয়ে গেল। আমার আম্মা আমাকে সবসময় বলতো যে তুই কোথায় থাকিস, কী করিস, কিছুই তো বুঝি না, তোর তো কোনো কিছুই মাথায় ঢোকে না। এরপরে প্রায় অনেক দিন সময় কেটে গেল। ও আমাকে বলেছিল যে ও আমাকে দেখতে আসবে এবং আমার কাছে আসবে, কিন্তু ওইখানে কি ঘটেছে সেসব বিষয়ে আমার প্রচুর টেনশন হচ্ছিল। আমি তখন আমার যে বোন জামাই আছে তাকে ডাকলাম, ডেকে বললাম যে তুমি একটু গিয়ে খোঁজ করে দেখো না ওর কী অবস্থা, ও তো আসছে না অনেকদিন ধরে। আসলে আমরা গোপনে বিয়ে করেছি, ওর পরিবারের লোকজন জেনে গিয়েছে সমস্ত কিছু। তখন বলে কি আচ্ছা ভাইয়া আমি গিয়ে দেখছি, আপনি একদমই চিন্তা করবেন না। তো আমার বোন তো জানতো যে একটা জিন, এবং আমি আমার বোন জামাইকে ডাক দিলেও আমার কাছে আসতো এবং ও শুনতে পেত যে আমি ওকে ডাকছি, ওইরকম মাধ্যম আমাকে দেখিয়ে দিয়েছিল। তো তারপর ও হচ্ছে সেখানে যায়, যেহেতু ওদের চাচা ছিল, দুঃসম্পর্কের চাচা ছিল। সেখানে যাওয়ার পর আসলে দেখতে পায় যে ওকে আটকে রেখেছে এবং ঘর থেকে কোনোভাবেই বের হতে দিচ্ছে না, আর ও প্রায় কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে প্রায় মাঝখানে প্রায় 2 মাস কেটেছে। 2 মাসে হচ্ছে গিয়ে ওর সঙ্গে টোটালি কোনো যোগাযোগ নেই, দেখা নেই। এর মাঝখানে অনেকবার অবশ্য ভেবেছে যে ওর বোন জামাইকে দিয়ে বলবে কিনা, কিন্তু ও আসলে বুঝতে পারেনি যেটা বলবে কিনা। তো ও যখন জানতে পারলো যে ওকে আটকে রেখেছে এবং বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও মূলত হচ্ছে গিয়ে কিছু করছে না। প্রথম কয়েকদিন হচ্ছে গিয়ে
ও এসেছিল, মানে হচ্ছে নামিয়ে দেওয়ার পরে প্রথম প্রায় 2 সপ্তাহ এসেছিল, তারপরে আর আসেনি। তার মানে বোঝা যাচ্ছে যে ওকে আটকে রেখেছে। এবং এই জন্যই মূলত আমি পাগল হয়ে গিয়েছিলাম যে ও কেন আসছে না, ও আমার কাছে না আসলে তো আমি একদম পাগলের মতো হয়ে যাব। এবং ওরকমটাই হয়ে গিয়েছিল। প্রায় মাঝখানের 3 মাস সময় কেটে গেল, ওকে আমার কাছে আসতে দিত না। এবং এক প্রকার ওকে জোরজবস্তি করে বিয়ে দেওয়ার চেষ্টা অনেকবার করেছে, যেটা কিনা আমার বোন জামাই আমাকে বলেছে। এবং এই 3 মাস আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম ওকে না পেয়ে, কারণ ও তো আমার কাছে আসতো না এবং আমাকে ভালোবাসতো সেটা আমি জানি, এবং আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না সেটা আমি খুব ভালোভাবে জানতাম। আমি ম্যাক্সিমাম টাইম দোকানে বসতাম না। আমার মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যা কিনা আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমি প্রায় পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। আচমকা একদিন হচ্ছে কি, আমি দেখি আমার বোন জামাইয়ের সঙ্গে আমার পরিপ্রেমিকা আমার ঘরের সামনে, মানে হচ্ছে আমি যেখানটায় বসে থাকি রাত্রেবেলা, সেইখানে এসে দাঁড়িয়ে আছে। এবং ওর সঙ্গে সঙ্গে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বললো কি যে কাদের, আমি এসেছি। শেষমেশ আমার বাবা রাজি হয়েছে, আর রাজি এমনি এমনি হয়নি, শুধুমাত্র তোমার কারণে রাজি হয়েছে। ও তখন এই সব কিছু আমাকে বলছিল। আমি বললাম যে কেন, কীভাবে রাজি হয়েছে কিছু তো বুঝতে পারলাম না। তখন ও আমাকে বলল যে এই দেখো, ওর পেটের দিকে হাত দিয়ে, তার মানে আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। আমি তখন প্রথমে বুঝতে পারিনি, তখন তো আমি প্রায় ছোট ছিলাম, 21-22 বছর বয়স ছিল আমার। তো ও আমাকে তখন তার পেটের দিকে হাত দিয়ে বলল কি যে দেখো, আমাদের সন্তান আসতে চলেছে। আসলে আমার আব্বা ওই দিনকে তোমাকে নিয়ে যাওয়ার পর থেকেই আমাকে নানানভাবে বকাঝকা করেছে, তোমার এখানে আসতে নিষেধ করেছে, কিন্তু তারপরেও তোমার সঙ্গে আমি 2 দিন দেখা করতে এসেছি। আসার পরে তারপরে আমাকে এখানে আসার জন্য নিষেধ করে, কিন্তু আমি আসার জন্য প্রথমে না করে দিই। পরে বলে কি যে আমার ক্ষতি করবে, তেমন কিছু ক্ষতি করতে পারবে না। তো আমার যে 2জন জিন তোমার কাছে রেখে গিয়েছিলাম, ওই জিন 2টো হচ্ছে কি তখন বলে যে ওর বাবার সঙ্গে আর কি পারবে না আর কি। তো তারপর আমি হচ্ছে কি আমার বাবার কথা শুনি যে আচ্ছা ঠিক আছে আমি যাব না। তো আমার বাবা এক প্রকার বিয়ে ঠিক করে আমার, যে আমাকে বিয়ে দিবে, কিন্তু আমি তো অলরেডি বিয়ে করে ফেলেছি, এটা বাবা জানতো না। পরবর্তীতে আমি তো বিয়ে করতে একদম না করে দেই এবং নিজের ঘরের মধ্যে আমাকে বন্দি করে রাখে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম, অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো অসুস্থ হয়ে যাওয়ার এক পর্যায়ে আমার ওখানে কবিরাজ আমাকে দেখতে আসে, এবং সেই কবিরাজই নিশ্চিত করে যে আমি প্রেগনেন্ট আর কি, মানে আমার পেটে বাচ্চা রয়েছে। তখন আমি আমার মায়ের কাছে স্বীকার করি এবং সকলে জানতে পারে যে আমরা 2জন বিয়ে করেছি, এবং একসঙ্গে যেহেতু অনেক দিন ধরে আছি, তো সেহেতু আমাদের মধ্যে কিছু তো একটা হয়েছে, এই কারণেই মূলত হচ্ছে কি আমি প্রেগনেন্ট হয়েছি। তো এই কথা শোনার পরে আমার বাবা তখন রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে। আর এটাও জানতে পেরে যায় যে তুমি তোমার বোনকে তারই ভাতিজার সঙ্গে বিয়ে দিয়েছ, এবং সব মিলিয়ে তোমার সম্পর্কে আব্বা তখন খোঁজ করে, এবং খোঁজ করার পরে জানতে পারে যে তুমি আসলে একটা ভালো একটা ছেলে, এবং তুমি এই জন্যই হচ্ছে গিয়ে আমার বাবা তখন রাজি হয়ে যায়, এবং এই জন্য তোমার কাছে আমাকে আসতে দিয়েছে। তো তখন আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম এবং বললাম যে এই কয়েকদিন আমার যে কেমন কেটেছে আমি জানি না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি এবং আজীবন তোমাকে ভালোবাসে যেতে চাই। তারপর আমার বোন জামাই এখান থেকে চলে গেল, এবং আমি এবং ও তখন একে অন্যকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। বেশ খানিক্ষণ পর ও আমাকে ওইখান থেকে নিয়ে গেল সেই জায়গায়, যে জায়গায় আমাদের বিয়ে হয়েছিল এবং প্রথম আমরা যেখানে গিয়েছিলাম। এবং সেই জায়গায় যাওয়ার পরে ও আমার কাঁধের উপর মাথা রেখে বসেছিল সেই বিছানার উপর, এবং আমাকে বলছিল যে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, আমি চাইলে দুনিয়ার সঙ্গে তোমার সঙ্গে লড়াই করতে পারি, এবং আমাদের ভবিষ্যৎ উত্তরাধিকারী আসতে চলেছে। আমি বেশ সুখী তোমার সঙ্গে, এবং আমি আজীবন তোমার সঙ্গে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি, কাদের খুব বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। ঘটনাটি কেমন লাগলো, সেই সাথে আমাদের সমস্ত ঘটনাগুলো শুনতে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান অথবা গল্প লিখে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস ফেসবুক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং ফেসবুক পেজের ঠিকানা এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে অথবা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।